কখনো পরী দেখেছেন? আমি দেখেছি, এই মুহূর্তেও দেখছি। না না না, সত্যি কোনো পরী কিংবা হুড়পরির কথা বলি না। মানুষের মধ্যে যে পরীগুলো হয়, সেই পরীর মধ্যে থেকেই একজনকে দেখছি। এই মুহূর্তে আমার সামনে বসে আছে, না মানে আসলে শুয়ে আছে। যে আমার সামনে ঘুমিয়ে আছে, সে কোনো অংশে পরীদের থেকে কম নয়। যে কোনো অপসরীকেও হার মানিয়ে ফেলবে এই মেয়ে। এই মেয়েটা আমার থেকে সিনিয়র, তারপরেও আমি তাকে প্রচণ্ড পরিমাণে আর অসম্ভব রকমের ভালোবাসি। আর ভালোবাসার একমাত্র কারণ হচ্ছে সেও আমাকে অনেক 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 বেশি ভালোবাসে। ঈশানের সাথে দেখা হয়েছিল পরীর আরও 2 মাস আগে। সেদিন যখনই ঈশান পরীকে দেখেছিল, তখন মেয়েটা একটা বাজে আর অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে ছিল। কিন্তু ঈশান এখনও সেটা জানে না। বড়লোকের বকে যাওয়া বখাটে অভদ্র বদমেজাজি আর প্রচণ্ড পরিমাণে রাগী একটা ছেলেকে ভালোবাসার কথা বলে যেন নিজের জালে নিজেই ফেঁসে গিয়েছিল পরী। কলেজে আসার পর পরী ভাবতেও পারেনি যে ঈশান কলেজে সেই রাগী আর বদমেজাজি ছেলেটা, যে কোনো অন্যায় কিংবা অত্যাচার সহ্য করতে পারে না আর প্রেম ভালোবাসার দিক থেকে সব সময় দূরেই থাকতো, সেই ছেলেটাকে প্রপোজ করবে আর তারপর সেই ছেলেটা ওর পিছনে পড়ে যাবে। দিন শেষে কোটিপতি বদরাগী ছেলেটা ওকে এত ভালোবাসবে মেয়েটা ভাবতেও পারেনি। পরি ভেবেছিল যে ঈশানকে কথাটা বলার পর যখন ও জানতে পারবে এসব কিছু হয়নি, তখন নিজে থেকেই ওকে বলবে এসব নাটক ছিল আর র্যাগিংয়ের হাত থেকে বাঁচার জন্য কথাগুলো ওকে বলতে হয়েছিল। কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও পরি ঈশানের সামনে এমন কিছু বলতে পারা কিংবা বলার সৎ সাহস করে উঠতে পারেনি, কারণ ছেলেটা ওকে অসম্ভব রকমের ভালোবাসে। পরি ঈশানের কাজে কর্মে সেটা বুঝতে পেরেছিল, কারণ যবে থেকে ঈশানকে পরি ভালোবাসার কথাটা বলেছিল, অর্থাৎ র্যাগিংয়ের হাত থেকে বাঁচতে আই লাভ ইউ বলেছিল, সেদিন ঈশান দেখেছিল মেয়েটাকে দেখতে একদম বোকাশোকা আর এখনও ঠিক তেমনই দেখতে। চশমা পরা, একদম সবার থেকে আলাদা, কেমন চুপচাপ থাকে সব সময়। কিন্তু ঈশান ওকে একদম অস্থির আর বিরক্তি করে তুলেছে, নিজের ভালোবাসার কথাটা বলে বলে একদম অতিষ্ঠ করে তুলেছে। পরীর মাঝে মধ্যে মনে হয় এখান থেকে পালিয়ে বাঁচতে, কিন্তু ঈশানের এই অসম্ভব রকমের ভালোবাসার কাছে বারবার কেন জানি হার মেনে যেতে হয়। যেদিন থেকে ছেলেটাকে মুখ ফুটে ভালোবাসার কথাটা বলেছে, সেদিন থেকেই ছেলেটা একদম আঠার মতো ওর পিছনে পড়ে গেছে। পরীর খোঁজ খবর নেওয়া, ওকে বাসায় পৌঁছে দেওয়া, যখন ইচ্ছে হয় ওর বাসায় চলে আসা, এমনকি রাতে ওর রুমেও ঢুকে পড়েছে মাঝে মধ্যে। আজও তার ব্যতিক্রম হয়নি। ইচ্ছে তো করছিল মেয়েটাকে বুকের সাথে একদম জড়িয়ে নিতে, কিন্তু বুকের মাঝে লুকিয়ে ফেলতে। তারপর মেয়েটার দিকে অন্য সব ছেলেগুলো যখন তাকিয়ে থাকে, তখন ঈশানের খুব বেশি হিংসে হয়। ওরই একটা একান্ত ব্যক্তিগত মেয়েটাকে অন্য কেউ কেন দেখবে? মেয়েটাকে সহজ সরলতা আর এই অসম্ভব রকমের নিঃস্বতা ঈশানকে ওর প্রেমে একদম পাগল করে তুলেছে। গত 2 মাস যাবৎ ঈশানের স্বভাব, চালচলন, আচরণ সবই চেঞ্জ হয়েছে। আব্বু আম্মু এসব বিষয় সন্দেহ করলেও ওকে তেমন করে জিজ্ঞেস করেনি। তবে আম্মু মাঝে মধ্যে জিজ্ঞেস করেছে, ঈশান বলেছে সেটা সামনে জানাবে, কিন্তু ভবিষ্যতে আদৌ কি জানানো হবে কিনা সেটা এখন আমাদের দেখার বিষয়। পরীর কোমর ছাড়িয়ে চুলগুলো এলোমেলো হয়ে বালিশের এপাশে ওপাশে পড়ে আছে অনাদরে অবহেলায়। মেয়েটা একদম এলোমেলো হয়ে টেডি বিয়ারের উপর হাত পা ছড়িয়ে দিয়ে একদম জড়সড় হয়ে টেডি বিয়ার জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঈশান মেয়েটার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থেকে মনে করেছিল টেডি বিয়ারের জায়গায় ও থাকলে হয়তো নিজেকে জীবনের অনেক ধন্য বলে মনে হতো। পরীর ওই মায়াবী মুখটার দিকে তাকিয়ে থেকে ঈশান ভাবতে লাগলো, কলেজের সবচেয়ে চুপচাপ আর ভদ্র সভ্য মেয়েটা এই মুহূর্তে ওর সামনে ঘুমোচ্ছে। অবশ্য মেয়েটার চোখে এখন চশমা নেই, তবে দেখতে হেভি কিউট, সুইট আর হট লাগছে ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে। কেউ একজন বলেছিল, ঘুমন্ত অবস্থাতে মেয়েদের সৌন্দর্যটা ফুটে ওঠে আর ভেজা অবস্থায় মেয়েদেরকে দেখতে সুন্দর লাগে। তার দুইটার মধ্যে এই একটার সামনে ঈশান অবস্থান করেছে। অসম্ভব রকমের সুন্দর লাগছে মেয়েটাকে, নাকি শুধু ঈশানের চোখে এমন মনে হচ্ছে মেয়েটাকে ভালোবাসে বলে? কিন্তু অনেকেই বলেছে পরী দেখতে একদম অসম্ভব রকমের সুন্দরী আর পরীদের মতোই। অনেকেই বলেছে কথা বলেছে মেয়েটাকে, আর যারা বলেছে ঈশান তাদেরকে শাসিয়ে দিয়েছে।
কলেজে ঈশানের একটা দাপট আছে কিনা, আর ঈশানের চেলাবেলাগুলো তো পরীকে একদম ভাবি বলে ডাকতে আরম্ভ করেছে, যার জন্য মেয়েটার অসম্ভব বিরক্তি লাগে। তারপরও কখনো বলতে পারে না। ঈশানের অবশ্যই এগুলো ভালোই লাগে, আর পরীকে যখন দেখতে ইচ্ছে করে তখন মেয়েটাকে জোর করে নিজের সামনে নিয়ে আসে। আবার যদি রাতে দেখতে ইচ্ছে করে বাসায় চলে আসে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। রাত 2টোর দিকেও যখন ঈশান ঘুমোতে পারছিল না, তখন বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে ছেলেটা। আর আধা ঘন্টার মধ্যেই মেয়েটার বাসায় এসে তারপর প্রতিদিনের মতোই সে স্বভাব সুলভভাবেই পরীর ব্যালকানির পাশে থাকা পাইপ বেয়ে উঠে উপরে উঠে যায়। তারপর ব্যালকানি দিয়ে রুমে ঢুকে ওর পাশে বসেছিল। মেয়েটা এখনও ঘুমোচ্ছে, টেরি পায়নি। এতক্ষণ যাবৎ ছেলেটা ওকে দেখছে। তারপর আর কি, গালের পাশে থাকা এলোমেলো আরও অগোছালো চুলগুলো আলতো করে হাত দিয়ে সরিয়ে দিয়ে গালের উপর আলতো করে স্লাইড করতেই মেয়েটা কেমন যেন নড়ে চড়ে উঠল। তারপর আবারও ঘুমের মাঝেই বিরক্তি নিয়ে অন্য পাশ ফিরে গেল। ঈশান আবারও পরীর মুখোমুখি গিয়ে বসলো। কিছুক্ষণ মেয়েটার ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে রইল, আর তাতেই ঘোর লেগে গিয়েছিল। তখনই মনে হতে লাগলো এমন করে তাকিয়ে থাকলে হয়তো উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবে। তাই চোখ জোড়া বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওর গালের উপর স্লাইড করলো। কয়েকবার এমন করে চলার পর মেয়েটা হুটহাট করেই ঘুম ভেঙে উঠে বসলো, আর সামনে ঈশানকে দেখতে পেয়ে যেন ভূত দেখার মতো চমকে গেল। পরি কিছু বলতে যাবে কিংবা ভয়ে চিৎকার করতে যাবে, তার আগেই ঈশানের মাথার পিছনে এক হাত রেখে মুখটা চেপে ধরল অন্য হাতে। তারপর নেশালো চোখে তাকিয়ে রইল। ঈশানের এমন চোখে চাহনির দিকে তাকাতেই পরির ভয় লাগছে। ভাবতেও পারেনি ছেলেটা ওর এতটা কাছাকাছি। তাহলে কি ছেলেটা রোজই আসে, নাকি আজকেই প্রথমবার? অবশ্য পরি কখনো টের পায়নি ঈশান কখন আসে আর কখন যায়। তবে বুঝতে পেরেছে রুমে তো কেউ একজন আসে, আর ঈশানের কথাতে সেটা অনেকটাই স্পষ্ট হয়েছে। পরি এই মুহূর্তে ঈশানকে নিজের রুমে দেখেই চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান আলতো করে বলতে লাগলো, আমি, প্লিজ চিৎকার করো না, দেখো আমি এসেছি জান পাখি। পরি ভয়ার্ত চোখে তাকিয়ে রইল ছেলেটার দিকে। ঈশানের মুখের উপর থেকে হাতটা সরিয়ে দিতে মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, আপনি আমার রুমে কি করছেন? প্লিজ যান এখান থেকে। ভয় পেও না, ঘুম পড়ি, তুমি ঘুমাচ্ছিলে, তোমাকে দেখছিলাম। আর তোমার গালের উপর এসে অবাধ্য চুলগুলো বড্ড বেশি ডিস্টার্ব করছিল, তাই। আপনি এখানে কেন? এখান থেকে যান। দেখুন দেখুন কেউ চলে আসবে। আপনি কিভাবে এলেন? আর এত রাতে আমার রুমে কেন? রিল্যাক্স রিল্যাক্স জান পাখি, তুমি জানো না তোমাকে না দেখলে আমার ঘুম আসে না। তুমি আজকে কলেজে যাওনি, তাই ভালো লাগছিল না, সেই জন্য চলে আসলাম সামনে থেকে দেখতে। কিন্তু আপনি এখানে আসলেন কিভাবে? আব্বু আম্মু যদি দেখে ফেলে তাহলে কিন্তু আমাকে একদম খুন করে ফেলবে। প্লিজ যান। কেউ কিছু বুঝতে পারবে না সোনা পাখি, আমি তো প্রায়ই আসি, আর আজকেও ঠিক তেমন করে এসেছি। তুমি এত হাইপার হচ্ছে কেন? আমাকে প্রাণ ভরে দেখতে দাও না পরি, প্লিজ বেবি। পরি অবাক চোখে ছেলেটার দিকে তাকিয়ে রইল। ঈশানোর গালে পাশে হাত রেখে মুখটা এগিয়ে নিতেই পরি ভয়ে ভয়ে চোখ কুচকে বন্ধ করে নিল। লেহেঙ্গাটা দু হাতে খামচে ধরে চোখ জোড়া খিচে বন্ধ করে নিতেই ঈশানোর কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, এত লজ্জা পাচ্ছ কেন জান পাখি? তোমাকে এই ভয়ের তো চেহারাটাই যে আমার খুব বেশি পছন্দ, তুমি কি সেটা বুঝতে পারো না? এরকম লজ্জা ভরা চোখে আমার দিকে তাকিও না সোনা, আমার কিন্তু কন্ট্রোললেস হয়ে যেতে ইচ্ছে করছে। এমন করে ভয় পেও না সোনা, আমি তোমার সাথে কিছুই করব না। ঈশান কথাটা বলতেই পরি আলতো করে চোখ জোড়া যখনই খুলে সাথে সাথেই ঈশান ওর গায়ে টুস করে চুমু খেয়ে নিল। তারপর মেয়েটা বড় বড় চোখ করে তাকাতেই ঈশান গভীরভাবে ওর কপালে একটা চুমু খেয়ে আলতো করে বুকের মাঝে জড়িয়ে ধরল। তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, ঘুম পড়ি, চলো না বিয়ে করে ফেলি। আমার না আর ভালো লাগছে না তোমাকে ছাড়া থাকতে। তোমার ওই টেডি বিয়ারের জায়গাটা আমার খুব বেশি নিতে ইচ্ছে করে জান পাখি। তুমি যখনই আমাকে ঠিক ওই রকম করে জড়িয়ে ধরে শোবে, তখন আমার বুকের ছটফটানিটা বন্ধ হবে। পরি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো, আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ। দেখুন দেখুন এখানে যদি কেউ আমাদের দেখে ফেলে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এরকম করে আপনি আর আসবেন না আমার কাছে। আমি বুঝতে পারছি এর আগেও আপনি এসেছিলেন, তাই না?
বসতে যখন পারছো তাহলে এত ভয় কেন পাচ্ছ? আমি তো এসেছি, অন্য কেউ তো আর আসেনি। তাছাড়া এত ভয় পেলে কিন্তু আমি অন্য কিছু করে ফেলবো জান পাখি। পরি জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর ঈশানের সামনে দুহাত জোর করে বলতে লাগলো, আমার অনেক ভয় লাগছে, আপনি প্লিজ এখান থেকে চলে যান না। আপনি এখানে আর আসবেন না। এখনো আব্বু আম্মুর কেউ দেখে ফেললে? আসবো না, কিন্তু তার জন্য এখন আমাকে একটা কিস করতে হবে তোমার, পারবে? কিস করার কথা শুনে পরি লজ্জা একদম মরে যেতে ইচ্ছে করলো। তারপর চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান তখন নিজেই ওর গালে একটা চুমু খেয়ে বলতে লাগলো, যেদিন কিস করার সাহস হবে সেদিনই আসা বন্ধ করে দেব। আর যদি কিস না করতে পারো তাহলে এখন থেকে রোজই আসবো ঘুম পড়ি। পরি কোনো কথা বলল না। ঈশান ওর কপালে আবারও গাঢ় করে একটা চুমু খেয়ে তারপর বাহিরের দিকে চলে গেল। বাকিটা রাত পরি আর ঘুমোতে পারেনি। পরদিন থেকে কলেজে যেতে হবে। যদি না যায় বজ্জাতটা আবারও বাসায় চলে আসবে। কিন্তু কি করে যে এই পাগলটাকে পিছন থেকে হটাবে সেটাই পরি ভেবে পাচ্ছে না। এই ছেলে যবে থেকে পিছনে পড়েছে তবে থেকেই যেন জীবনটা একদম অতিষ্ঠ হয়ে পড়েছে। ওকে সবসময় ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে রেখেছে। কিন্তু পরি এটা বুঝতে পারে না ঈশান ওর মতো একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়েকে ঈশান ভালোবাসতে পারে কি করে। এত বড় লোক আর কোটিপতি ছেলে হয়ে সামান্য একটা বিজনেসম্যানের মেয়েকে নিয়ে আর ভালোবাসার কথা বলে কি করে বিয়ে করতে চাই। তবে পরির বান্ধবীরা বলেছে ঈশান ওকে সত্যিই ভালোবাসে, সেজন্যই ওকে ভালোবাসি কথাটা বারবার বলতে থাকে। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই পরির একটু লেট হয়ে গেল, কারণ ভোর রাতের দিকে ঘুমটা হয়েছিল। তারপর যখন আম্মু ডাকাডাকিতে উঠল, তাড়াহুড়ো করে উঠে কোনো রকমে রেডি হয়ে নিয়ে তারপর কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হলো পরীকে, কারণ কলেজ গেট থেকে কিছুটা ভিতরের দিকে পুরো কলেজের স্টুডেন্ট সেখানে জড়ো হয়ে আছে। পরি অবাক হলো বিষয়টা ভেবে, এখানে আবার কি হচ্ছে। মেয়েটা ভিড় ঠেলে যখনই ভিতরে প্রবেশ করলো দেখলো ঈশান একটা ছেলেকে দাঁড়িয়ে থেকে মার খাইয়েছে। আর ঈশানের সাঙ্গপাঙ্গগুলোই যে ছেলেটাকে মারছে সেটা পরির আর বুঝতে বাকি রইল না। মেয়েটা আর এক মুহূর্ত দেরি করলো না। তাড়াহুড়ো করে যখনই পরি ঈশানের কাছে যেতে নেবে তখনই পরির বান্ধবী ওকে টেনে ধরেছিল আর বলে, এই কি করছিস তুই? কোথায় যাচ্ছিস? ঈশান ভাইয়া আর এই মুহূর্তে অনেক রেগে আছে, ওনার কাছে যাস না। একটা ছেলেকে সবাই মিলে মারছি আর তুই বলছিস আমি ওদের আটকাবো না? তোরা কি মানুষ নাকি অন্য কিছু? ছাড় আমাকে। আরে মেরি মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই মুহূর্তে ওনার সামনে যাও আর খ্যাপা শাড়ির সামনে গিয়ে লাল কাপড় দেখানো সব সমান কথা। তুই এখানে থাক, একটু রাগটা কমলে তারপর না হয় গিয়ে কথা বলিস। এখন না, এখন চুপচাপ দাঁড়িয়ে থাক আর ঝামেলাটাকে বাড়াস না বোন। একটা নিরীহ ছেলেকে মারছে আর তোরা আমাকে চুপ করে থাকতে বলছিস? ওনাকে থামাতেই হবে, নাহলে ছেলেটাকে মেরেই ফেলবে। তুই কি করে জানলি ছেলেটা নিরীহ? শোন, এর মধ্যে জড়াস না। আমি তোকে বলছি কি হয়েছে। উনি ঝামেলায় জড়িয়ে যাচ্ছে, সেটার জন্য তোর খুব মায়া হচ্ছে বুঝি? আর হবারই কথা, হবু বয়ফ্রেন্ডের জন্য এরকমটা হওয়াটাই স্বাভাবিক। হবু বয়ফ্রেন্ড কি রে? শুধু নিজে থেকে ওনার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করেনি, অবশ্য প্রপোজালটা নিজে আগে দিয়েছিল, তাই হয়তো। তোদের এসব আলতু ফালতু কথা শোনার আমি এখানে আসিনি। ছেলেটাকে এমন করে মেরে যাচ্ছে আর তোরা কিনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মস্করা করছিস। যা, তোদের সাথে কোনো কথা নেই, আমি গিয়ে ওনাকে আটকাচ্ছি। তারপরই পরি তাড়াহুড়ো করে ঈশানের সামনে দাঁড়ালো। হঠাৎ করে মেয়েটাকে সামনে দেখে ঈশান অবাক হয়ে গেল, কারণ মেয়েটা নিজে থেকে ওর কাছে সহজে আসতে চায় না। আর সেখানে আজকে কিনা নিজে থেকে এসে সামনে দাঁড়ালো। ঈশান কিছু বলতে যাবে তার আগেই পরি ঈশানের গালে একটা থাপ্পড় বসালো। পরির এমন কর্মকাণ্ডে ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকালো। পরি রাগী আর লাল চোখে ওর দিকে তাকিয়ে রইল। রাগলে পরির গালগুলো লাল হয়ে যায়। এই মুহূর্তে ঈশান সেটা বুঝতে পারছে। পরির জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এই মুহূর্তে ঈশান তার অবস্থা খারাপ করে ফেলতো। তারপরও নিজের প্রিয় আর ভালোবাসার মানুষটাকে দেখে ঈশান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল। তারপর মনে হতে লাগলো ভালোবেসে সে শাসন করতেই পারে। বিষয়টা ভেবেই ছেলেটা নিমেষের মধ্যেই নিজেকে কন্ট্রোল করে নিল। ঈশানের এক মুহূর্ত রাগ করতে পারল না, উল্টো একটু মিষ্টি করে হেসে পরির দিকে তাকিয়ে বলতে লাগলো, কি হয়েছে জান পাখি, তুমি এরকম রেগে আছো কেন? এমন দেখাচ্ছে কেন তোমাকে? কিছু হয়েছে ঘুম পড়ি? আপনি কি মানুষ নাকি অন্য কিছু? এক একটা ছেলেকে পেয়ে এমন করে মারছে,
আর বলছেন যে কি হয়েছে? আপনার লজ্জা করে না একটা ছেলেকে এমন করে মারতে? ওকে ছেড়ে দিন, ওর কিছু হয়ে গেলে আমি আপনাকে পুলিশে দেবো বলে রাখলাম। রিল্যাক্স রিল্যাক্স জান পাখি, আমার কথা শোনো। এমন করে রাগ করতে হয় না, রাগ করলে তোমার শরীর খারাপ করবে। আপনাকে বলছি না, আপনি ওকে ছেড়ে দিন, না হলে কিন্তু আপনার অবস্থা আমি খারাপ করে ছাড়বো। এরই মাঝে পরীর রাগে মাথায় শার্টের কলারটা ধরল। ঈশান একবার শার্টের কলারের দিকে তাকিয়ে তারপর ওই হাতের উপরে হাত রাখতেই পরীর বান্ধবীগুলো এগিয়ে এসে ওর পাশে দাঁড়ালো আর তারপরে বলতে লাগলো, পরি, এবার বাড়াবাড়ি করছিস, আমার কথাটা শোন। দেখ ভাইয়া যেটা করছে সেটা। তোদেরও কি ওনার সাথে সাথে মাথাটা খারাপ হয়েছে? ওনার এরকম অন্যায় দেখার পরও প্রতিবাদ না করে উল্টো আমাকেই বাধা দিচ্ছিস? সেটা তোদের ব্যাপার, তবে আমার দ্বারা এসব সম্ভব না। শোন, তোরা এখান থেকে চলে যা। আজকে ওনার আমি হাল কি করি সেটা শুধু দেখতে থাক। আপু, আমাদের কথা তো শুনবেন। কি শুনবো? আর কি শোনার বাকি রেখেছেন উনি? সব জায়গায় শুধু হিরোগিরি দেখাতে যাবে। কখনো কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করে দেখেছে? না, কারোর সাথে ভালো ব্যবহার করে কথা বলেছে। অন্যদিকে ঈশান মুচকি মুচকি হাসতে লাগলো। এরই মাঝে পরীর একটা বান্ধবী জোর করে ওর হাতটা ছাড়িয়ে নিল, তারপর মেয়েটার দিকে ফিরে বলতে লাগলো, কি হয়েছে আগে ওর কাছ থেকে শোন। এরকম নাটক না করে অন্তত শুনতে তো আগে পারিস যে কি হয়েছে। সেটা না করে নিজের মতোই বকবক বকবক করে যাচ্ছিস। সব কিছু শোনার পর তুই নিজেই এই ছেলেটাকে হাত পা বেঁধে তারপর পেটাবি। এখন কথা না বলে কি হয়েছে সেটা শোন। কি হয়েছে? আপু, আমার কথাটা শুনুন। আসলে ছেলেটা কয়েকদিন যাবতই আমাকে ডিস্টার্ব করছিল। বাসায় যাওয়ার সময় আর আসার সময় প্রতিনিয়তই আমাকে ডিস্টার্ব করতে থাকে। আমি ওকে বারণ করার পরও শোনেনি। আমি ঈশান ভাইয়ের কথা বললে ও বাজেভাবে গালিগালাজ করেছে। বলেছে ও নাকি ঈশান ভাইয়াকে ভয় পায় না। তাই আজকেও আসার সময় আমার গায়ে যখন হাত তুললো, আমার ওনা ধরে টানলো। তারপরই আমি আর উপায় না পেয়ে ওকে ঈশানের ভাইয়ার কথাটা বলেছিলাম। তখন আবারও গালিগালাজ করে। আমি কলেজে এসেই ভাইয়ার কথাটা বলে দিলে তারপর ভাইয়া ওকে ধরে আনে, আর তারপরেই মেয়েটার এমন ধারা কথা শুনে পরি চুপচাপ হয়ে গেল। অন্যদিকে ঈশান হাতের ইশারা করতেই মেয়েটাও চুপ হয়ে গেল আর ঈশান বলতে লাগলো, এরপর থেকে যদি তোকে এই কলেজের আশেপাশেও দেখি তাহলে তোকে একদম টানে মেরে ফেলবো। আর আপনারা এখানে কি নাটক দেখছেন? এক্ষুনি এখান থেকে দূর হন। যদি আর 1 মিনিট এখানে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনাদের অবস্থাও এর মতোই হবে। পরীর বান্ধবীরা বুঝতে পারলো ঈশান রেগে গিয়েছে, তাই জোর করে পরীকে ধরে সেখান থেকে নিয়ে গেল। ওরা সব ক্যান্টিনে চলে এসেছে। কিছুক্ষণ চুপ করে সবাই পরীর মুখের দিকে তাকিয়ে রইল। অন্যদিকে পরী মুখে হাত দিয়ে বসে আছে। এই মুহূর্তে বড্ড বেশি কিউট লাগছে মেয়েটাকে। ঈশানুকে এই অবস্থাতে দেখলে হয়তো টুস করে কতগুলো চুমু খেয়ে নিত, তার হিসেব নেই। আপনাদের হয়তো জানতে ইচ্ছে করছে সেদিন ঈশানের সাথে কি হয়েছিল যার জন্য পরীর পিছনে পড়ে গেল। তাহলে শুনুন। ঈশান অনার্স 2nd ইয়ারে পড়ালেখা করলেও পরী 3rd ইয়ারের স্টুডেন্ট। মেয়েটা এখানে ট্রান্সফার নিয়ে এসেছিল। অবশ্য ওর আব্বু ছোটোখাটো একটা বিজনেস, সেই জন্য মাঝে মধ্যে ভদ্রলোকে এলাকা পরিবর্তন করতে হয়। এবার নিয়ে 2বার তাই করতে হলো। পরী ছোট থাকতে 1বার করতে হয়েছিল আর এবার নিয়ে 2য়-বার। পরীর অবশ্য এতে কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই, তবে নতুন নতুন শহরে গিয়ে নতুন নতুন জায়গায় ওর বেশ ভালোই লাগে। এই শহরে আসার পর থেকে পরী আব্বুর সাথে একবার এসেছিল শুধু অ্যাডমিশন নেওয়ার জন্য, কিন্তু আগে কখনো এই কলেজে আসা হয়নি। আব্বু শুধু ভর্তি করিয়ে দিয়ে গিয়েছিল। ট্রান্সফার নিয়ে এসেছে, তাই তেমন কোনো সমস্যাই হয়নি। প্রথম দিন কলেজে আসার পর সেদিন যখন কলেজের সামনে এক গাদা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে, তখন পরী ছেলেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তাতে কাজ হলো না। ছেলেগুলো ওকে ডেকে দাঁড় করায় আর তারপর বলে কান ধরে উঠবস করতে। সবার সামনে কান ধরে উঠবস করলে মান সম্মানের ফালুদা হবে, তাই বলেছিল অন্য কোনো শাস্তি দিতে। তখন ছেলেগুলো পরীকে বলেছিল তাকে জড়িয়ে ধরে কিস করতে, সেটাও করতে পারেনি। তারপর অনেক রিকোয়েস্ট আর আকুতি মিনতি করার পর ওরা পরীকে বলে কলেজে যে প্রথম প্রবেশ করবে তাকে যেন আই লাভ ইউ বলে। এরকম কথা শুনে পরী ভেবেছিল অন্তত মান সম্মানটা এই মুহূর্তে বাঁচানো দরকার, তাই আর উপায় না পেয়ে কলেজের গেটের সামনে দাঁড়িয়েছিল। তারপর যখন বাইক নিয়ে কলেজে ঈশান প্রবেশ করলো, তখনই মেয়েটা
ওকে ইশারায় দাঁড়াতে বললে ঈশান দাঁড়ালো। মেয়েটার সামনে এসে দাঁড়াতেই পরি চোখ জোড়া বন্ধ করে নিয়ে ওকে আই লাভ ইউ বলে দিয়েছিল। তারপর কিছুক্ষণ যাবতই ঈশান রেসপন্সহীনভাবে পরির দিকেই তাকিয়েছিল। পরি চোখ খুলে ছেলেটাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে দৌড়ে সেখান থেকে পালিয়েছিল। নতুন ক্লাসে আসার পর পরির নতুন কয়েকটা বান্ধবী জুটেছিল। তারপর যখন ঈশান পরদিন থেকে ওর পিছনে পড়ে যায়, তখন ওর বান্ধবীদের থেকেই ঈশানের সম্পর্কে এমন কিছু জানার পর পরির ভয় হয়েছিল যদি ওর গায়ে হাত তোলে কিংবা ওকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে, কিন্তু তেমন কিছুই হয়নি। ঈশান উল্টো ভালোবাসার কথাটা প্রকাশ করেছিল, বলেছিল পরীকে ঈশানের পছন্দ হয়েছে। অবশ্য এমন করে বলেনি, তবে পিছনে যেভাবে আঠার মতো পড়েছিল তাতে যে কোনো মেয়েই বুঝতে পারবে। পরীর এরকম স্বভাব সরল আর শান্ত স্বভাব দেখেই ঈশানের ওকে প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছিল। এই মেয়েটার জন্যই কখনো কাউকে ভালোবাসেনি হয়তো। অবশ্য কলেজের অনেক মেয়ে প্রপোজ করেছে, লাভ লেটার দিয়েছে, আবার অনেকেই পিছনে ঘুরে, তারও ঈশান কারো দিকে ফিরে তাকায়নি। হাজারো সুন্দরী মেয়ে ঈশান পাত্তা দেয়নি, কিন্তু পরি মেয়েটাকে সবার থেকে অন্যরকম লেগেছে ঈশানের। তাই দুদিন খোঁজখবর নিয়ে তারপর পিছনে পড়েছিল। আর এত কিউটি সুইটি আর হট একটা মেয়ের প্রেমে যে কেউ পড়তে বাধ্য হবে। সবার মতো এতটা স্বাভাবিক আর স্মার্ট না হলেও ঈশানের ওকে অনেক বেশি ভালো লেগেছিল। যাই হোক, পরীর বান্ধবীরা পরীর এই ঘটনার পর রাগি চোখে ওর দিকেই কিছুক্ষণ ধরেই তাকিয়ে থেকে কিছু বলতে যাবে তার আগেই পরীর নখ কামড়াতে কামড়াতে বলল, কি রে, তোরা ওরকম করে তাকিয়ে আছিস কেন? আমি কি এমন অন্যায় করছি যার জন্য? অন্যায় বলে অন্যায়, রীতিমতো পাপ করছিস তুই। ধ্যাৎ, আমি কি জানতাম নাকি এরকম কিছু হয়েছে? তাহলে কি? জানানোর আর বোঝানোর মতো সুযোগ দিয়েছিস তুই? নিজের মতো করে গড়গড় করে সবটা বললি। একটা বার আমাদের কথা শুনতে পারতি, সেটা না করে শুধু নিজের মতো করেই বলে গেলি। তারপর আবার সবার সামনে এসে ছেলেটা এমন করে থাপ্পড় মারলি। এখন যদি তোকে তুলে নিয়ে যায়, প্রতিবার যেরকম বিয়ের কথা বলে, এবার জোর করে নিজের কাছে টেনে নেয়, তারপর জোর করে বিয়ে করে ফেলে, তখন কেমন লাগবে তোর কাছে? এমন আবার হয় নাকি? সত্যি সত্যি ওই পচাটা যদি এরকম কিছু করে, তাহলে আর দেখতে হবে না, একদম আমি আর হার্ট ফেল করবো, একেবারে মরেই যাবো, বিশ্বাস কর। তোরা কিছু একটু কর না, যদি ওরকম কিছু করে তাহলে আব্বু আম্মু তো সবটা জানতে পেরে যাবে। তাতে কি? ভালোবাসে ভাইয়া তোকে, বিয়ে করতে চাইলে করে নিবি। কিসের বিয়ে? কার বিয়ে? আমি কেন বিয়েটা করতে পারবো না? করতে পারবি না সেটা ঠিক আছে, তাহলে সেদিন প্রপোজ করতে গেছিলি কেন ওই পর্যার ছেলেটাকে? প্রপোজ করেই আজকে এই অবস্থা তৈরি করেছিস তুই। তুই বুঝতে পারছিস কাকে প্রপোজ করেছিস? এমন একটা বজ্জাতার বড় লোকের বদমেজাজি ছেলেকে প্রপোজ করেছিস যে চাইলেই তোকে জোর করেও বিয়ে করে নিতে পারে। ভয় দেখাবি না তো? এমনিতেই উনি জেলে ফেলে টর্চার করে, তার উপরে এরকম হবে কিছু করলে কেমন হবে বল? আমার একদমই ভালো লাগছে না এসব। ভালো যখন লাগে না, আরও ভালো যখন বাঁচতেও পারবি না, তাহলে বলে দিচ্ছিস না কেন যে তুই ওনাকে ভালোবাসিস না? সেদিন অপমান আর র্যাগিংয়ের হাত থেকে বাঁচতে ওনাকে ভালোবাসার কথা বলেছিলি। এমনিতেই একটা গ্যাটা কলে পড়ে আছি, তার উপরে তোর এসব কথা বলছিস। এখন এসব না বলে একটা উপায় বল, এখন কি করলে ওনার থেকে বাঁচতে পারবো? আর উনি যে পরিমাণে রাগী, যদি বিষয়টা নিয়ে ভাবি, আর সবার সামনে যে থাপ্পড় মারলাম সেটা নিয়ে মাইন্ড করলে, তারপর রাগের মাথায় আমার সাথে যদি উল্টোপাল্টা কিছু করে, তাহলে আমার কি হবে? আরে এমন কিছু হবে না, দেখলি না ঈশান ভাইয়া মেয়েদের কীরকম সম্মান করে। তাছাড়া আর তুই তো এসব জানতি না, তাই যদি নিজে থেকে গিয়ে সরি বলে দিস, দেখবি উনি আর রাগ করে থাকতে পারবে না। যেটা বলেছি সেটা কর। পরি অনেকক্ষণ ভাবলো। সেদিন দুটো ক্লাস করে ঈশানদের আড্ডার জায়গায় গিয়ে দেখলো ছেলেটা ওর সাঙ্গপাঙ্গ সাথে করে বসে আছে। পরি আসতেই ঈশান ওর চালাপোলার দিকে তাকালে সবাই চলে গেল। ঈশান মেয়েটার হাত ধরে টেনে এনে একটা জায়গায় বসাতেই পরি মাথা নিচু করে রইল। ঈশান ওর মুখের পাশে হাত রাখতেই পরি খানিকটা বিরক্তি নিয়ে হাতটা সরিয়ে দিলে তখন ঈশান বলতে লাগলো, কি হয়েছে জান পাখি? আমার ঘুম পরিটাকে এরকম লাগছে কেন? কেউ কিছু বলেছে সোনা? আমাকে বলো। না, কেউ কিছু বলেনি, তবে আপনি এরকম কিছু করেছিলেন তাই আমি। কী রকম কিছু করেছিলাম?
কাল রাতে বাসায় গিয়েছিলাম, নাকি সবসময় ভালোবাসি কথাটা বলতে থাকি, সেই জন্যই রাগের মাথায়। ইমান, না না, এমনটা নয়। আমি না তখন ইচ্ছে করে মারিনি। আমি বুঝতে পারিনি আপনি ওই ছেলেটাকে এমনি এমনি মারতেছিলেন না, ওর দোষ ছিল সেজন্যই। আরে বাবা, আমি তো বুঝতে পারছি তুমি এত ভয় পাচ্ছ কেন জান পাখি। আমি কি তোমাকে কিছু বলেছি? না, সবার সামনে থাপ্পড় মারলাম তাই। তাতে কি হয়েছে জান পাখি? তুমি তো আমাকে ভালোবাসো, বলো। ভালোবাসার মানুষটাকে শাসন করতেই পারে। পুরুষ তার প্রেয়সীর কাছে একদম শান্ত নদীর মতো। ভালোবাসলে সে অবুঝ বাচ্চা হয়ে যায়, অবহেলা করলে সে কঠিন রৌদ্রমূর্তি ধারণ করে, আদরে রাখলে সবসময় তাকে আগলেও রাখে। তাই তুমি আমাকে ঠিক তেমন করেই ভালোবাসবে, যেমন করে ভালোবাসলে আমি তোমার মনের মতো হতে পারবো। বলছি কি জান পাখি, এসব টেনশন করো না। তুমি আমার থেকে বয়সে সিনিয়র, ভালোবেসে এইটুকু আমাকে শাসন করতেই পারো ঘুমপড়ি। ঈশান পরীর গালের পাশে হাত রেখে বলতেই পরী অসহায় চোখে ছেলেটার দিকে তাকিয়ে রইল। ঈশানের চোখ জোড়ায় বলে দিচ্ছে ও ঠিক কতটুকু ভালোবাসে পরীকে। পরী ঈশানের ওই অনুভূতিময় চোখের দিকে তাকিয়ে বলতে পারছে না এই ভালোবাসার কোনো মূল্য নেই ওর কাছে। ও তো ঈশানকে ভালোবাসে না। কথাগুলো ভেবেই চুপচাপ বসে ঈশানের সাথে বসে রইল। পরদিন ঈশান যখন কলেজে এসে দেখলো আশেপাশে যে যার মতো ব্যস্ত, তখন পরীকে খোঁজার জন্য ছেলেটা ওর ক্লাসের দিকে যেতে লাগলো। ঈশান ওর সাঙ্গপাঙ্গগুলোকে নিয়ে সেদিন দেখা যাচ্ছে। আসলে পরীর সাথে আগে একটু দেখা করে আসা যাক, না হলে দিনটা ভালো যাবে না। ঈশান তাড়াহুড়ো করে পরীর ক্লাসের সামনে আসতেই ঈশান বুঝতে পারলো সেখানে এমন কিছু হচ্ছে যেটা দেখার জন্য প্রস্তুত ছিল না ঈশান। কারণ পরীর একটা ছেলের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। অবশ্য এরকমটা হওয়ারই কথা, কারণ তোমার ছেলেটা ওর কোমর জড়িয়ে ধরে রেখেছে, হয়তো পড়ে যাচ্ছিল তখনই আটকে দিয়েছে। ওদের এরকম করে থাকতে দেখে এবার ঈশান পাশে দাঁড়িয়ে একটা হুঙ্কার দিয়ে উঠতেই ছেলেটা তাড়াহুড়ো করে ওকে ছেড়ে দিল। ঈশান ছেলেটার দিকে রাগি চোখে তাকাতেই পরি কিছু বলতে যাবে তার আগেই ঈশান ওকে একটা থাপ্পড় মারলো আর শার্টের কলার ধরে বলতে লাগলো, তোর সাহস হলো কি করে আমার কলিজার গায়ে হাত দেওয়ার? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কি জানিস না ও আমার একমাত্র আর একান্ত ব্যক্তিগত ভালোবাসা? তারপরে তোর সাহস কি করে হলো ওর দিকে চোখ তুলে তাকানোর? ঈশান পরীকে কিছু বলার সুযোগই দিচ্ছিল না। ঈশান বারবার ছেলেটাকে শাসাচ্ছিল, পরীর কোনো কথাই শুনছিল না। তখন মেয়েটা ঈশানকে জোর করে নিজের দিকে ফেরালো। তারপর আবার যখনই কিছু এক্সপ্লেন করতে যাবে তার আগেই ঈশান ওকে থামিয়ে দিল। পরী আর উপায় না পেয়ে কষিয়ে ঈশানের গালে একটা থাপ্পড় মারল, কারণ ছেলেটার দিকে বারবার রাগি চোখে দেখছিল আর বকাঝকা করছিল। ঈশানকে থাপ্পড় পেরে পরী নিজেই বোকা বনে গেল। পরী কাল একবার এরকম একটা ঘটনা ঘটিয়েছে, আবার আজকেই তাই করলো। ঈশান অবাক চোখে তাকিয়ে রইল। তখন পরী ছেলেটাকে সরি বলে চলে যেতে বলল। ছেলেটাও চলে গেল। ঈশান কিছু বলার আগেই পরী রাগি চোখে তাকিয়ে থেকে বলতে আরম্ভ করলো, সব সময় আপনি সবার শুধু গায়ে হাত তুলতে পারেন, কোনো সমস্যার সমাধান করতে জানেন না। আপনি জানেন কি হয়েছে? কিছু জানেন? সব জায়গায় খালি আপনি নিজের জোর খাটাতে জানেন। আজকে ছেলেটা আমাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। আমি না দেখে হাঁটছিলাম, তখন ওর সাথে ধাক্কা লাগে, আর পড়ে যেতে নিলেই ও আমাকে আটকে দেয়। ক্লাসের সবার সামনে পড়ে গেলে আমি কতটা লজ্জা পেতাম আপনি বুঝতে পারছেন? তাই বলে ও তোমাকে জড়িয়ে ধরবে? হ্যাঁ হ্যাঁ, ধরবে। আমাকে কে জড়িয়ে ধরে রাখবে আর কে আমাকে ভালোবাসবে সেটা ঠিক করবো আমি। আপনি ঠিক করার কে? আপনি আমার লাইফে ইন্টারফেয়ার করেন কি? আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার বয়ফ্রেন্ড কুম্পরি। বয়ফ্রেন্ড? কিসের বয়ফ্রেন্ড? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আপনি যদি ভেবে থাকেন আমি আপনাকে ভালোবাসি তাহলে অনেক বড় ভুল করছেন। তার মানে? মানেটা খুব সহজ। আমি এতদিন আপনার সাথে ভালোবাসার অভিনয় করেছি। সেদিন আপনাকে প্রপোজ করেছিলাম, সেটা রাগ নিয়ে শিকার হয়ে নিজেকে অপমানের হাত থেকে বাঁচাতে। কিন্তু ভাবতেও পারিনি আপনার মতো একটা বখাটে আমার পিছনে পড়ে যাবে। আমি আপনাকে বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনছেন না। আমি আপনাকে ভালোবাসি না, ব্যাস। আপনি তারপরেও শুধু আমাকে জোর করে ভালোবাসার কথা বলেই যাচ্ছেন। আপনি কি বুঝতে পারছেন না আমি আপনার উপরে বিরক্ত? তুমি রাগের মাথায় এমন করে বলছো পরি। সোনা, আমি জানি তো তুমি আমাকে ভালোবাসো, আর ভালোবাসো বলে এইরকম করে শাসন করছো। দেখো, তুমি আমাকে যত ইচ্ছা থাপ্পড় মারো, কিন্তু তারপরেও। বললাম না আমি আপনাকে ভালোবাসি না।
আমি আর এসব বয়ে বেড়াতে পারছি না। এমন নাটক আর অভিনয় আমি আর করতে পারছি না। আপনি কেন বুঝতে চাইছেন না? আপনার মতো একটা ছেলেকে আমি ভালোবাসতে পারি না? আমার মতো ছেলে বলতে তুমি কি বোঝাতে চাইছো পরি? আপনি বুঝতে পারেন না? আপনি অনেক বদরাগী, বদমেজাজি, আর এত বড় লোকের কোটিপতি ছেলে আমার মতো একটা সামান্য মেয়ে আপনাকে কি করে ভালোবাসতে পারে? আপনি এটুকু ভাবতে পারছেন না? আপনার সাথে আমার কোনোভাবেই যায় না। আপনার আব্বু আম্মু, আপনার পরিবার আমাকে কখনোই মেনে নেবে না। এসব পাগলামি বন্ধ করেন, আর যদি না করেন তাহলে আমাকে এই কলেজ ছেড়ে দিতে হবে। পরি কথাগুলো বলে সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল। ঈশান ক্লাসের দিকেই চেয়ে দেখলো অনেকেই ওর দিকে কেমন করে তাকিয়ে আছে, হয়তো এরকম তামাশা দেখছে। ঈশান আর সেখানে দাঁড়ালো না, কলেজ থেকে বেরিয়ে গেল। ছেলেটা বুঝতে পারছে না এত দিন এসে এতগুলো মেয়ের প্রপোজাল রিজেক্ট করলো, এত ভালোবাসাকে দূরে সরিয়ে দিল, শেষে কিনা একটা হাবাগোবা বোকা মেয়ের প্রেমে পড়লো। আর আজকে সে নিজের আসল রূপটা দেখিয়ে দিল, নিজেকে নাকি র্যাগিংয়ের হাত থেকে বাঁচাতে আর সবার সামনে অপমানিত হতো সেটা থেকে রক্ষা করতেই এরকম একটা কাজ করেছে। এসব করার জন্য ওকে নাকি প্রপোজ করতে হলো। ঈশান আর সব কিছু ভাবতে পারছে না। ছেলেটা এক প্রকার রাগ নিয়ে বাসায় এসে রুমে সব কিছু ভাঙচুর করতে শুরু করে। তারপরও কিছুতেই নিজেকে শান্ত করতে না পেরে ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে ইচ্ছে মতো ভিজল। রাগ কমাতে গিয়ে শেষে জ্বর বাঁধিয়ে ফেলবে ঈশান ভাবেনি, যার জন্য পুরো 7টা দিন বেডে পড়ে থাকতে হয়েছে। ডক্টর এসে বলেছে অতিরিক্ত ভেজার ফলে এরকম কিছু হয়েছে। তাতে আম্মু বুঝতে পেরেছে যে রাগের মাথায় ছেলে এমনটা করেছে, আর রুমের অবস্থা দেখে তো সেটা বোঝার অবকাশ নাই। ঈশানের এরকম কর্মকাণ্ডে আম্মু হাজারবার জিজ্ঞেস করলেও ছেলে তা বলেনি। শেষে আম্মু শুধু হতাশ হয়ে বলল, যদি কারো উপর রাগ থেকে থাকে সেটা কমানোর চেষ্টা করো। মারপিট করে কিংবা নিজেকে কষ্ট দিয়ে কখনো রাগ কমানো যায় না, বরং তাতে সমস্যা বাড়ে। সব কিছু সমাধান করতে হয় ঠান্ডা মাথায়। আর যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে তাকে খুব যত্ন করে বোঝানোর চেষ্টা করো। ভালোবাসলে তাকে খুব সহজে বোঝানো যায় না, বোঝাতে হয় নিজের ভালোবাসা দিয়ে, আবেগ অনুভূতি দিয়ে তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করে। এরকম রাগ জেদ করলে কোনোটাই ঠিকঠাক মতো হবে না, নিজের ক্ষতি করবে, আর দিন শেষে সেও তোমার কাজের জন্য কষ্ট পাবে। 8ম দিনের মাথায় ঈশান জোর করেই কলেজে আসে। কলেজে যাওয়ার আগে ঈশান ফ্রেন্ডদের ফোন করে জানালো কি করতে হবে। ওরা কলেজে এসে দেখলো ঈশান আগে থেকেই বসে আছে। তারপর ওদের কিছুক্ষণ বকাঝকা করতেই সবগুলো চুপ করে রইল। ঘণ্টাখানেক পরের ঘটনা। পুরি কলেজে ক্লাসে বসেছিল, এরই মাঝে একটা ছেলে এসে বলতে আরম্ভ করলো, আপু আপনাকে একটা ভাই ডাকছে। পরি অবাক হলো, কারণ 7টা দিনে ঈশান ওকে ডাকেনি। তাহলে কি ছেলেটাকে ভুলে গেল? এই বিষয়টা নিয়েও ভেবেছে পরি। ঈশান আজও কলেজে আসেনি, সেটা পরি জানে, কারণ পরি ক্লাসের বেল দেওয়ার কয়েক মিনিট আগেই ক্লাসে ঢুকেছে। তাই ঈশানের বিষয়টাও খেয়ালও করেনি। আর ঈশান কলেজে এসেছে সেটা বুঝতে পারেনি। তারপর যখন জানতে পারলো যে ঈশান কলেজে এসেছে, তখন পরি ওই ছেলেটার কথা মতো কলেজের পিছন দিকটায় চলে আসলো। আর এসে দেখলো ঈশানের মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। পরি প্রথমে যেতে না চাইলেও পরবর্তীতে মনে হতে লাগলো যে অন্তত আর যাই হোক ছেলেটার সাথে একটাবার কথা বলা উচিত। সেদিনের ঘটনার জন্য একটা সরি বলবে। পরি ধারণাটা যেন ভুল ছিল, কারণ ঈশানের সামনে এসে দাঁড়াতেই ছেলেটা ওকে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে কেঁদে উঠলো বাচ্চাদের মতো। পরি ভাবতে পারেনি নিজে ঈশান আচমকা এমন কর্মকাণ্ড করবে। তাহলে কি ছেলেটা কষ্ট পেয়েছে খুব? এই 7টা দিন কলেজে আসেনি, শরীরটা এখনও কেমন গরম গরম লাগছে। পরি নিজেকে ছাড়িয়ে নিল। ছেলেটাকে ছাড়িয়ে নিতেই ঈশান ওর মুখে দুপাশে হাত রেখে অনেকক্ষণ চুমু খেলো। পরি হক চুকিয়ে গেল, কিছু বলতে যাবে তার আগেই ছেলেটা নিজে থেকেই বলতে লাগলো, জান পাখি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি এতদিন না, দেখো আর কষ্ট হবে না, এখন থেকে আর কোনো কষ্ট হবে না। সবসময় তুমি আমার কাছেই থাকবে, অনেক ভালোবাসবো। এখন থেকে আর কোনো টর্চারও করবে না, তুমি যা বলবে সেইটাই হবে ঘুমপরি। ছাড়ুন আমাকে। আর আমাকে এখানে ডেকে আনার মানেটা কি? আমি আপনার সাথে আর কথা বলবো না, সেটাই বলতে এসেছি। আর আপনি যদি ভেবে থাকেন আপনি এসব কান্নাকাটি নাটক করে আমার মন গলাতে পারবেন, সেটা আপনার ভুল। বুঝেছি, তুমি আমার কথায় বিশ্বাস করবে না তো? আমার ভালোবাসাটা তোমার কাছে তুচ্ছ আর মূল্যহীন মনে হয়? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি আমার ভালোবাসাটা।
ঈশান আশেপাশে তাকাতেই কেউ একজন পরীর নাকের উপর একটা রুমাল চেপে ধরল। পরী অবাক চোখে ঈশানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঢলে পড়তে নিলেই ঈশান ওকে পাজাকোলা করে তুলে নিল। ওরা কলেজের পিছন দিকটাই ছিল, তাই পিছনের গেট দিয়ে বেরোতে বেশি অসুবিধা হলো না। ঈশান পরীকে একটা গাড়ি করে কোথায় যে নিয়ে গেল তা মেয়েটা বুঝতে পারেনি। কয়েক ঘন্টা পরে পরী যখন জ্ঞান ফিরল, খেয়াল করে দেখলো একটা বদ্ধ রুমের মধ্যে আছে। ওর হাত পাগুলো বাঁধা। পরী ছোটার জন্য ছটফট করছে। রুমের লাইটটা অন হয়ে গেল। এরই মাঝখানে কেউ একজন তাড়াহুড়ো করে এসে সামনে দাঁড়াতেই পরী খানিকটা ভয় পেয়ে গেল। এই মুহূর্তে ঈশান একদম বর্ষাজে ওর সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে এরকম করে দেখে পরী একবার কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? ছাড়ুন আমাকে, প্লিজ আমাকে যেতে দিন, আমি এখান থেকে চলে যাব। আমি না চাইলেও তো তোমার কোথাও যাওয়া হচ্ছে না জান পাখি। বিয়ে করে তবে এখান থেকে যাবে। মানে কার বিয়ে? কিসের বিয়ে? আপনি কিসের কথা বলছেন? তোমাকে এখানে এমনিতে আমি আনিনি। আমার জান পরিটাকে একেবারে নিজের করে নেব বলেই এখানে নিয়ে এসেছি। কিন্তু আমি আপনাকে বিয়ে করতে যাব কেন? আর আমি আপনাকে বললাম না আমি আপনাকে ভালোবাসি না? সেটা তুমি তোমার মন গড়া কথা বলতেই পারো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আমি বিয়ের পর তোমাকে এত ভালোবাসবো যাতে আমার ভালোবাসা তোমাকে বাধ্য করে আমাকে ভালোবাসতে। আমি খুব ভালো করে জানি তুমি আমার থেকে পালিয়ে দূরে গিয়ে ভালো থাকতে পারবে না। আর একবার যখন তোমাকে ভালোবেসেছি তাহলে তোমাকে নিজে না করে ছাড়ছি না। তুমি যতই চেষ্টা করো আমার থেকে দূরে যাওয়া, কিন্তু সেটা পারবে না জান পাখি। আমাকে ছেড়ে দিন। আমি আমি আপনাকে বিয়ে করবো না। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, দয়া করে এরকম কাজ করবেন না। আব্বু আম্মু জানতে পারলে আমাকে শেষ করে ফেলবে। দুজনে দূরে গিয়ে বিয়ের কথাটা বলে দেখো, কেউ আমাদের দেখে এরকম কিছু বলবে না। তাছাড়া আমি আজ কি করতে জান পাখি? আমি তোমাকে প্রোটেক্ট করব। ভালোবাসি কি এমনি এমনি নাকি? আর তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি খুব ভালো করে জানি পরি। বললাম তো ভালোবাসি না, তাহলে কেন? বুঝেছি, আমাকে উল্টাপাল্টা কিছু করতে হবে, তাই না জান পাখি? না না, উল্টাপাল্টা কিছু করতে হবে না। আপনি আপনি দয়া করে এমন কিছু করবেন না প্লিজ। তাহলে আমি কাজে ডাকি, তারপর বিয়েটা করে নিবে বলো? পরী মাথা নেড়ে না সূচক উত্তর দিতেই ঈশান একটা বন্ধুকে ডাকলো। ছেলেটা এসে বলতে আরম্ভ করলো, আমরা কাজী নিয়ে এসেছি। আর এত টেনশন করার কি আছে? একদম কাজীকে নিয়ে এসেছি। দেখ, কাজী একদম রেডি। এখন তুই যদি বলিস বিয়েটা পড়ানো শুরু হয়ে যাবে। এবার ঈশান একটা ডেভিল হাসি দিতেই কাজী বিয়ে পড়ানো আরম্ভ করলো। অন্যদিকে পরী প্রচণ্ড পরিমাণে ভয় করছে, বলতেও পারছে না যে বিয়ে করবে না। যদি এরকম কিছু বলে তাহলে হয়তো এই বজ্জাতটা এরকম কিছু করবে যার জন্য পরী আর বাড়ি যাওয়ার মতো অবস্থায় থাকবে না। মেয়েটা ভয়ত চোখে কিছুক্ষণ ঈশানের দিকে তাকিয়ে রইল। কাজী বিয়ের কার্যক্রম শুরু করতেই তখন ছেলেটা রাগী চোখে তাকাতেই পরী তাড়াহুড়ো করে সাইন করে দিল। ঈশান যখনই সাইন করতে যাবে তার আগেই কেউ একজন সামনে দাঁড়িয়ে একটা হুঙ্কার দিয়ে উঠল, এই বিয়ে হবে না। আব্বুর এরকম ধারা কথা শুনে ঈশান সামনে তাকিয়ে দেখলো আব্বু দাঁড়িয়ে আছে। ঈশান কিছুটা ভয় পেলেও অবাক হলো। অন্যদিকে পরী যেন হাঁফ ছেড়ে বাঁচল, কারণ এই ভদ্রলোককে কেমন চেনা চেনা লেগেছে। কারণ এ তো হয়তো কোটিপতি, আর না হলে কখনো টিভিতে দেখেছে, আর নয়তো মনে হয়েছে যে এখন বিয়েটা বন্ধ করে দিতে পারে। পরী কিছু বলতে যাবে তার আগেই ঈশান বলতে লাগলো, আব্বু তুমি এখানে? বারবার তুমি ভুল কাজ করবে আর আমাকে সেখানে আসতে হবে। দেখছো আজকে কি একটা কাজ করতে যাচ্ছিলে, আমি এখানে না আসলে আজকে এখানে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে। আব্বু তুমি এত হাইপার হচ্ছে কেন? আমরা দুজন দুজনকে ভালোবাসি, সেই জন্য আমি ওকে বিয়ে করে নিচ্ছি। আমি বিয়ে করলে তোমরা আরও খুশি হবে, তাই না বলো? তোমরা তো আমাকে বিয়ের কথাই বলছিলে, সেই জন্য। তাই বলে যাকে তাকে বিয়ে করার কথা বলবে আর আমরা সেটা মেনে নেব? আর তুমি জানো না যে তোমার আব্বুর মুখের কথাই যথেষ্ট। তাছাড়া আমি অন্য কাউকে কথা দিয়ে রেখেছি, তোমার বিয়েটা সেখানেই হবে। কিন্তু আব্বু আমি পরীকে ভালোবাসি, পরীকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা চিন্তাও করি না। তুমি দয়া করে এইসব কথা বলো না। সেটা বললে তো হবে না, আমি কথা দিয়ে রেখেছি আর তুমি এখন এরকম কথা বললে হচ্ছে না। তোমাকে যেটা বলছি সেটাই হবে। আমি যাকে কথা দিয়েছি তার সাথেই তোমার বিয়ে হবে। আর এই মেয়েকে তুমি ছেড়ে দাও। দেখো ও কতটা ভয় পেয়ে আসে, আর যতদূর পর্যন্ত বুঝতে পারছি ও তোমাকে ভালোবাসে না, সেই জন্য এতটা ভয় পাচ্ছে।
তোমার বিশ্বাস না হলে তুমি ওকে জিজ্ঞেস করে দেখো আমরা দুজন দুজনকে ভালোবাসি কিনা। আমি শুধু শুধু এইসব নিয়ে টেনশন করছো। দেখো আব্বু, আমি সত্যি বলছি আমরা দুজন দুজনকে ভালোবাসি। কিন্তু আমার সেটা বিশ্বাস হচ্ছে না। তাহলে ওকে জিজ্ঞেস করে দেখো। পড়ি, জান পাখি, তুমি আব্বুকে বলো তুমি আমায় ভালোবাসো। দেখো পাগলি, আব্বুকে কিন্তু না বলো না, তাহলে আমাদের বিয়েটা ভেঙে দেবে। আর দেখো আমাকে এখান থেকে নিয়ে যাবে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না জান পাখি। পরি যেন এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল। ঈশানের আব্বু যখনই পরির দিকে তাকালো তখনই মেয়েটা মাথা নেড়ে না সুযোগ উত্তর দিতেই ঈশান অবাক হয়ে গেল। পরি আর বলার আগেই ভদ্রলোক ছেলের হাত ধরল। ঈশানকে উঠিয়ে নিয়ে যাওয়ার কথা বললে তখন ঈশান আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্লিজ আব্বু, আমাকে এখান থেকে যেতে জোর করো না। আমি আমার জান পাখিটাকে খুব বেশি ভালোবাসি, ওকে ছাড়া থাকার কথা কল্পনাও করতে পারি না, বিশ্বাস করো। আর কোনো কথা না, আর কোনো কথা বলবে না। তোমার সম্পর্কে আর আমি কিছু শুনতে চাইছি না। আজকে যদি আমার জীবনের মাধ্যমে খোঁজ খবর না পেতাম তাহলে তুমি আজকে এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে বাসায় যেতে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আব্বু ঈশানের কোনো কথাই শুনল না। ঈশান ওর দিকে বারবার করে তাকালো। অন্যদিকে ঈশানের বন্ধুরা পরীকে বাসায় পৌঁছে দিয়েছে। সেদিন ওর আম্মু আব্বু অনেকবার জিজ্ঞেস করলো কোথায় গিয়েছে, কিন্তু কিছুই বলল না পরী। মেয়েটা ভাবতেও পারেনি আব্বু ওকে বাসায় নিয়ে ঠিক কতটা মেরেছে। আব্বু ঈশানকে প্রচণ্ড পরিমাণে মেরেছিল, যার জন্য ছেলেটার 1 সপ্তাহ কলেজে আসতে পারেনি। পরি ভেবেছে ঈশানের হাতে রক্ষা পেয়ে গেছে। বান্ধবীদের সাথে পরি ওদের আড্ডায় বসেছিল, তখনই সামনে থেকে ঈশানের একটা বন্ধু যাচ্ছিল। ছেলেটাকে দেখে পরির এক বান্ধবী ওকে ডেকে বলতে লাগলো, ভাইয়া শুনছেন? মেয়েটার কথা শুনে ঈশানের বন্ধু এগিয়ে আসলো আর এসে মেয়েটার সামনে দাঁড়াতেই মেয়েটা বলতে আরম্ভ করলো, আসলে ভাইয়া বলছিলাম কি, ঈশান ভাইয়াকে কয়েকটা দিন যাবৎ দেখছি না, সেই জন্যই কি আর কি জিজ্ঞেস করতেই তোমাকে ডাকলাম। আপু, আপনারা জানেন না সেদিন বাসায় নিয়ে যাওয়ার পর আঙ্কেল ঈশানকে ঠিক কীরকমভাবে মেরেছে। সেদিন আঙ্কেল ঈশানকে বাসায় নিয়ে যাওয়ার পর ইচ্ছামতো বেল্ট দিয়ে মেরেছে। তারপর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করেছিল ছেলেটার, তাই কলেজে আসতে পারছে না। আঙ্কেল খুব রাগী মানুষ, জানো তো। ওনাকে যদি কিছু বলা হয় উনি সেটা মানবেন না। একবার যেটা বলবে সেটাই নিজের ইচ্ছা মতো করেই ছাড়বে। সেদিন যখন পরিয়াপু বারবার মানা করলো যে উনি ঈশানকে ভালোবাসে না, তখন আঙ্কেল জোর করে বাসায় নিয়ে গেল ঈশানকে। জানি না কীভাবে কি খোঁজ খবর পেয়েছিল, তবে এখানে এসে তো ঈশানকে জোর করে বাসায় নিয়ে গিয়ে ইচ্ছে মতো মেরেছে। তারপর থেকে ঈশানের শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। আম্মু অনেক কান্নাকাটি করলো, তারপরেও বলেই যাচ্ছে পরিয়া আপুকে ভালোবাসে। কি একটা পাগলামি করেছে দেখুন। এত ভালোবাসার পরও উনি তো বুঝতেই পারলেন না। এত ভালোবাসার কথা আগে কাউকে বলতেও দেখিনি। আর যদি আপনারা ভালোবাসার নাই হতো তাহলে সেদিন কেনই বা ওনাকে এরকম করে ভালোবাসার কথা বলতে গিয়েছিল জানি না। তবে আপনার বান্ধবীকে বলে দেবেন যে ঈশানের যে মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে সেই মেয়েকে ও বিয়ে করে নিবে বলেছে। আর করবে নাই বা কেন বলুন? এত মার, এত আঘাত কিভাবে সহ্য করতে পারে? আর আপনার বান্ধবী তো আর কম কিছু করলো না। সামান্য নিজেকে অপমান আর র্যাগিংয়ের হাত থেকে বাঁচানোতে ভালোবাসার নাম নিয়ে এরকম একটা মিথ্যা নাটক করলো। তারপর ছেলেটা আজ অবধি কোনো মেয়ের জন্য পাগলামি করেনি, কিন্তু পরিয়াপুকে ভালোবেসেই এত বেশি পাগলামি করেছে। আসলে সত্যিকারে ভালোবাসা বলতে যে কিছু হয় না, ঈশানকে হয়তো সেটা আপনাদের বান্ধবী বুঝিয়ে দিয়েছে। ছেলেটা পরিদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কথাগুলো বলছিল, যার জন্য পরি কথাগুলো স্পষ্ট শুনতে পারল। কিছুক্ষণ যাবৎ ছেলেটা কথাগুলো বলে তারপর চলে যেতেই পরি বান্ধবীরা এসব কথাই কিছুক্ষণ যাবৎ কথাগুলো বলল। আরও একটা সপ্তাহ পরেই ঈশান কলেজে আসলো আর এসে দেখলো পরি মন খারাপ করে বসে আছে। ঈশান আজ আর মেয়েটার সাথে কোনো প্রকার কথা না বলে ওকে এড়িয়ে চলে গেল। এদিকে পরি ভাবছিল সেই দিনের কাজের জন্য ঈশানকে একটাবার সরি বলে দেওয়া উচিত। এমন একটা কাজের জন্য এখন নিজেরই লজ্জা লাগছে খুব।
তার উপর সেদিন চাইনি ঈশানকে এরকম করে ভালোবাসার কথাগুলো বলতে। এরকম একটা কাজের জন্য এখন নিজেরই লজ্জা লাগছে ছেলেটির সামনে যেতে। ঈশান সেদিন একটা ক্লাস করে বাইরে এসে কলেজের পিছন দিকটায় বসেছিল। পরি ছেলেটাকে খুঁজে খুঁজে সেখানে চলে আসলো। তারপর এসে যেটা দেখলো সেটার জন্য মেয়েটা মোটেও প্রস্তুত ছিল না। পরি ভাবেনি ঈশান অন্য কারোর সাথে এরকম করে কথা বলবে কিংবা অন্য কারোর সাথে ছেলেটাকে দেখবে, সেটা ভাবেনি। পরি ভাবতো ঈশানের সত্যি সত্যি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই কিংবা ও ব্যতীত অন্য কোনো মেয়ের সাথে কথাও বলে না। কিন্তু আজকে যে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে পরি ভাবতেও পারেনি। কারণ এই মুহূর্তে ঈশানকে দেখা যাচ্ছে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে আর কথা বলছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে যে ঈশানের গার্লফ্রেন্ড, কিন্তু এমনভাবে কথা বলছে আর এমনভাবে কথা বলতে দেখলেই প্রথমবার পরির মুহূর্তের মধ্যেই বুকের ভিতরটা ধক করে উঠল। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থেকে ওদের কথা বলা দেখলো। তারপর মেয়েটার কথা বলা শেষ হতেই কলেজের পিছনের দিকটা দিয়ে চলে গেল। ঈশান এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পরির দিকে ফিরল। খেয়াল করলো পরি দাঁড়িয়ে আছে। ঈশান অবাক চোখে কিছু তাকিয়ে থেকে কিছু বলতে যাবে তার আগেই পরি চলে যেতে নিল। ঈশান আজ আর মেয়েটাকে আটকালো না, সেখানেই বসে রইল যেখানে ছেলেটা প্রায়ই বসে থাকে। এবার মেয়েটা কি যেন একটা মনে করে নিজে থেকে এসে ঈশানের পাশে সামনে দাঁড়ালো। ঈশান একবার আর চোখে তাকিয়ে থেকে আবারও চোখ ফিরিয়ে নিল আর পরি বলতে আরম্ভ করলো, মেয়েটা কে ঈশান? এতদিন পরে দুজনের দেখা হলো। ঈশান ভাবলো ওর কথা জিজ্ঞেস করবে, হয়তো বন্ধুদের থেকে জেনেছে ও মার খেয়েছে। কিন্তু মেয়েটা সেটা না করে উল্টো কার সাথে কথা বলল সেটার কথা জিজ্ঞেস করছে। অবশ্যই মেয়েটা ওর সাথে প্রেম করার জন্য আর ভালোবাসার কথাটা 100 বার বলেছে। ঈশান পরীকে ভালোবাসার কথা বলেছে, যার জন্য বারবার পিছনে পড়েছিল ছেলেটা। এই মেয়েটা বারবার ওকে জিজ্ঞেস করেছিল পরীকে কেন ভালোবাসলো। তারপরও ঈশান কোনো সিন ক্রিয়েট করেনি, মেয়েটাকে সাধারণভাবেই বুঝিয়েছে। অনেকবার চেষ্টা করেছে মেয়েটা সবটা জানার। তখন ঈশান রাগি চোখে তাকালে মেয়েটা চলে গেল। আর পরি ভাবলো কে জানে, তবে ঈশান ওকে দেখার পর ভেবেছিল যে পরি এসে অন্তত জিজ্ঞেস করবে কেমন আছে। হয়তো ভুল বুঝেছে সেটাও ভেবেছিল, কিন্তু এরকম করে এসে যে মেয়েটা সম্পর্কে জিজ্ঞেস করবে কখনো কল্পনাও করেনি। মেয়েটার কথা জিজ্ঞেস করতে ঈশানের প্রচণ্ড পরিমাণে রাগ হলো। ও কিছুক্ষণ চুপ করে থেকে তারপর উঠে পরির সামনে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই মেয়েটা কিছু বলছে না দেখে ঈশান নিজে থেকেই বলতে আরম্ভ করলো, কেন শুনতে পাওনি ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? ওর সাথে আমার বিয়ে হচ্ছে কেন? দেখতে কি খারাপ? তোমার থেকে সুন্দরও। তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে ওর কথা কেন এবার জিজ্ঞেস করছো? না, দেখলাম আপনার প্রেমলীলা চলছে। আপনি আজ অবধি বলে এসেছেন আপনি আমাকে ভালোবাসেন আর আমাকেই বিয়ে করবেন, সেই জন্যই আরও অবাক লাগছে। আপনি নাকি আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতেন না, সেই আপনি কিনা এখন আবার বলছেন এই মেয়েটাকে ভালোবাসেন সেই জন্যই। হয়তো বোঝানোর চেষ্টা করলাম, সেজন্য বুঝতেও পারলে না। আর সেদিন বিয়ের কথা বললাম, বিয়ে করতেও গেলাম, কিন্তু তুমি তো আর বিয়ে করলে না। আর কতদিনই বা তোমার পেছনে কুকুরের মতো পড়ে থাকবো? তুমি তো আর আমাকে ভালোবাসো না, তাই আব্বুর কথাটা মেনে নেব ভাবছি। তুমি যদি ভালোবাসতে তাহলে না হয় একটাবার অন্তত আমি ভেবে দেখতাম বিয়েটা করবো কিনা। ও, তার মানে এতদিন আমার সাথে যেটা করেছেন সেটা মিথ্যে ছিল? আমি তো ভেবেছিলাম। তাহলে তুমি কি করেছিলে এতদিন? আমি জানি তুমি আমার সাথে টাইম পাস করেছো, আর আমার পাগলামি আর টর্চার চুপচাপ সহ্য করেছো। তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তুমিও ভেবে নাও আমিও তোমার সাথে টাইম পাস করেছি। এত ভালোবাসার পরেও যে বুঝতে পারে না, তাকে বোঝানোর ইচ্ছাটা আমার আর নেই। ঈশান শেষের কথাগুলো অনেক আস্তে আস্তে বলল। পরি ওর দিকে অসহায় চোখে তাকিয়ে আছে, কিছু বলছে না। তারপর হঠাৎই সেখান থেকে দৌড়ে চলে গেল মেয়েটা। তাহলে পরি কি ভুল বুঝলো? বিষয়টা নিয়ে ভেবেই ঈশানের সন্দেহ হতে লাগলো। তারপরও কিছু বলতে পারলো না, আর বলার মতো ইচ্ছেও হলো না। বলবেই বা কেন? মেয়েটা যদি ওকে ভালোই বাসতো তাহলে অন্তত একটাবার সেটা বলতো। এত কিছুর পরেও যে মেয়েটা ওকে ভালোবাসবে কিংবা ভালোবাসার কথা বলবে সেটা তো ঈশান কল্পনাতেও আনেনি। আর কেনই বা আনবে? যদি ভালোবাসতো তাহলে অন্তত একটা বার তো বলতো সেদিন ভুল করেছে, ভয়ে বলতে পারেনি ওকে ভালোবাসে। আর সেদিন রাগের মাথায় বলেছিল যে ভালোবাসে না।
আর এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ওকে ভালোবাসার কথা বললে, অন্তত এখনও ওকে ভালোবাসে, তাহলে ঈশান সবটা মেনে নিত। এত কিছুর পরি যদি কথাটা বলতো, তাহলে ঈশান ওর বাসায় যেমন করে হোক বিয়ের প্রস্তাব পাঠাতো। কিন্তু মেয়েটা ওকে ভালোবাসার কথাটা অন্তত একটাবারের জন্য বলেনি, উল্টো জিজ্ঞেস করেছে মেয়েটাকে। পরি জানে ঈশান অন্য কোনো মেয়েকে ভালোবাসে না, কিংবা অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না, তাহলে কেন এরকম একটা প্রশ্ন করলো? আর আগের মতোই কেনই বা উত্তরটা দিল? বিষয়টা ভেবে এবার নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে ঈশানের। সেদিন আর ক্লাস করার ইচ্ছে হলো না। পরদিন ঈশান অনেক ভেবেচিন্তে কলেজে আসলো। এসে ভাবলো পরির সাথে একটু কথা বলবে, কিন্তু মেয়েটাকে হাজারবার ডাকার পরও আসলো না। ঈশান ওর এক বন্ধুকে নিয়ে পরীকে ডেকে পাঠালো। সেদিনে সেই ছেলেটা এসে পরীর সামনে দাঁড়ালো, আর তাতেই পরী হকচকিয়ে গেল। ক্লাস হচ্ছিল না, তাই এসে মেয়েটার সামনে দাঁড়ালে পরীও উঠে দাঁড়ালো। ছেলেটা নিজেই বলল, আপু, ঈশানের হাত কেটে গেছে অনেকটা খানি। মারপিট করতে গিয়ে দেখেন কি অবস্থা করেছে। একবার যদি গিয়ে দেখতেন তাহলে হয়তো আর রাগ করে থাকতে পারতেন না। পুরো রক্তারক্তি ব্যাপার। একটা বাড়ি গিয়ে দেখুন আপু। ঈশানের হাত কেটে গেছে, ছেলেটা মারপিট করেছে, সেটা শুনেই পরি আর এক মুহূর্ত দাঁড়াতে পারলো না। দৌড়ে সেখান থেকে চলে গেল। মনে হতে লাগলো, লোকটা যদি কিছু হয়ে যায়। ছেলেটা সব জায়গায় এত রাগ অভিমান জেদ কেন করে? বিষয়টা ভেবেই পরি দৌড়ে কলেজের পিছনে আসলো। এসে দেখলো ঈশান সেখানেই আছে। অবশ্য অন্য সেসব জায়গায় থাকে, সেসব জায়গাতে পরি আগেই গিয়েছিল, কিন্তু পায়নি। তারপর কলেজের পিছনে এসে দেখলো ছেলেটা দাঁড়িয়ে আছে। পরি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর তাড়াহুড়ো করে এসে ঈশানের সামনে দাঁড়াতেই ছেলেটা ওর দিকে তাকালো। ঈশান অবাক চোখে তাকালো। মেয়েটার আবার কি হলো? দৌড়ে আসলো কেন? কি হয়েছে ঘুমপড়ি, এরকম হাঁপাচ্ছ কেন? আপনি নাকি মারপিট করছিলেন? আপনার নাকি হাত কেটে গেছে, কই দেখি। পরি ঈশানের হাত টেনে নিল, দেখলো সবই ঠিকঠাক আছে। মেয়েটা এবার রাগী চোখে তাকালো। ঈশান একটা ডেভিল হাসি দিল। তারপর হুটহাট করে মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেললো ছেলেটার। পরি এখান থেকে চলে যেতে পারে, তাই ওকে আটকে রাখার জন্য হলেও এই কাজটা করতে হবেই হবে ভেবেই তাড়াহুড়ো করে ঈশান এক হাতে পরির কোমর জড়িয়ে ধরল, অন্য হাতে মুখের পাশে রাখতেই পরি হকচকিয়ে গেল। এখানে আসার পর ঈশান এমন একটা কাজ করবে পরি ভাবতেও পারেনি। এবার ঈশান পরীকে নিজের সাথে মিশিয়ে নিল। অন্যদিকে পরি চোখ বড় বড় করে ওর দিকেই তাকিয়ে আছে। ঈশানের মুখের উপর এসে পড়া চুলগুলো কানের পাশে গুজে দিতেই পরি বলতে লাগলো, কি করছেন? ছাড়ুন প্লিজ। না, ছাড়বো না। আগে বলো, তুমি এখানে দৌড়ে আসলে কেন, আর তো হাঁপাচ্ছ কেন? না মানে আসলে এমনি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার মুখ থেকে সেটা শুনতে চেয়েছি। আর কালকে ওই মেয়েটার সাথে দেখেছিলে না, ও আসলে... আমি জানি ওইটা আপনার গার্লফ্রেন্ড, আর না হলে আপনার আব্বুর বন্ধুর মেয়ে, তাই না? ওর সাথে আপনার বিয়ে ঠিক হয়ে আছে। এসব আমাকে বলে বোঝাতে হবে না। আমার কথাটা তো শুনবে পরি। দেখো, ছটপট করো না, একটু আমার কাছে থাকো না। ভালো লাগছে এমন করে থাকতে। কতদিন তোমাকে জড়িয়ে ধরিনি। ঈশানের কথাতে পরির মনে পড়ল ঈশান ওকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে রেখেছে। মেয়েটা ছোটার জন্য ছটফট করতেই ঈশান ওকে শান্ত করার জন্য আলতো করে মুখের উপর ফু দিল, কিন্তু পরি তাতেও শান্ত হচ্ছে না। ঈশান উপায় না পেয়ে ওর মুখের পাশে মুখটা আনতেই পরি ভয় পেয়ে গেল। এই মুহূর্তে ঈশান আর পরির মুখটা একদম কাছাকাছি। ছেলেটা চাইলেই ওর সাথে অনেক কিছুই করতে পারে। ঈশান অনেকক্ষণ পরীর মায়াবী চোখের দিকে তাকিয়ে রইল। ঈশান মারপিট করছে শুনে মেয়েটা দৌড়ে এসেছে। ভাবতেই ছেলেটা একটু মুচকি হাসলো। ঈশান কিছু বলার সুযোগ পেল না, কারণ পরীর গরম নিঃশ্বাসগুলো এসে ঈশানের মুখে পড়ছে, যেটা ওকে মাতাল করে দেওয়ার জন্য যথেষ্ট। ঈশান এবার মেয়েটার ওই কাঁপতে থাকা গোলাপি রাঙা ঠোঁটের দিকে তাকালো। ঈশান বুকের ওঠা নামাটা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। মেয়েটা হয়তো ভেবে নিয়েছে বজ্জাত ছেলেটা কিছু একটা করে বসবে। ঈশান আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। এই মুহূর্তে মেয়েটার দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করছিল। ঈশান সেটা না করলেও যেটা করলো, তারপরেও পরেও নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। মেয়েটা এমনিতেই ঈশানের শার্টটা খামচে ধরে রেখেছে। ঈশান আর পরি ঠোঁটের মাঝে এমনিতেই চুল পরিমাণে দূরত্ব ছিল। ঈশান আর একটু কাছে আনতেই পরি নিজেই যেন দুজনের ঠোঁট এক করে দিল।
ঈশানের এক মুহূর্ত দেরি করলো না, মেয়েটাকে আরেকটু নিজের সাথে শক্ত করে চেপে ধরে কিস করতে লাগলো। মিনিট 5 এমন করে চলার পর যখন ঈশানের মনে হলো বেশিক্ষণ এভাবে থাকলে কেউ দেখে ফেলতে পারে, কিংবা পরি যে অবস্থা নিজে থেকে মেয়েটার রেসপন্স করছে তাতে উল্টাপাল্টা কিছু হয়েও যেতে পারে, কথাগুলো ভেবেই মেয়েটাকে ছেড়ে দিল ঈশান। পরির ঠোঁটজোড়া এখনও কাঁপছে। এবার ঈশান ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলতে লাগলো, এত ভালোবাসো তাহলে বলতে কিসের অসুবিধা? একটাবার বলে তো দেখো, সব ঠিক হয়ে যাবে। আর তুমি যেটা দেখেছো কালকে, ওইটাও তোমার দেখার ভুল ছিল জান পাখি। তুমি এসে এতদিন বাদে আমার কথা জিজ্ঞেস না করে উল্টো ওই মেয়েটার কথা জিজ্ঞেস করছিলে, তাই রাগের মাথায় এরকম কিছু বলে ফেলেছে। তুমি নিজেও জানো আমি অন্য কাউকে ভালোবাসি না, ভালো শুধু একমাত্র তোমাকেই বাসি। সেজন্য রাগের মাথায় এইরকম একটা কথা বলে ফেলেছি। জান পাখি, বিশ্বাস করো, তুমি ছাড়া আমার লাইফের কেউ নেই। এই পথটাকে ছেলেটাকে ঠিক করতে হলে তোমাকে যে চাই আমার লাইফে। বিশ্বাস করো ঘুমপড়ি, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি না। আর আব্বু যেটা বলেছে সেটা মিথ্যে বলেছে, তোমাকে আমার থেকে দূরে সরানোর জন্য বলেছে। তুমি নিজের অবস্থানে কথা ভেবে হলেও আমার থেকে দূরে সরে থাকো, সেই জন্য সেদিন এমন করে বলেছিল। ঘুমপড়ি, আমরা পালিয়ে যাব, অনেক দূরে গিয়ে বিয়ে করে নেব। আমি ছোট্ট একটা জব করব, আর সেটা থেকে সংসার চালাবো। তারপরে যখন ওরা মেনে নেবে তখন ফিরে আসব। কিন্তু ততদিন তোমার আমার সাথে থাকতে হবে, আমার হাতটা শক্ত করে ধরতে হবে। তুমি আমাকে ভালোবাসবে, আর দেখবে আমি সব কিছু ভুলে যাব। সব অন্যায়, অত্যাচার আর বাজে কাজগুলো ছেড়ে দেব। কখনো কারোর সাথে ঝামেলা করব না। তুমি শুধু আমাকে ভালোবাসবে বলো। পরি যখন বুঝতে পারলো ঈশান ওকে ছেড়ে দিয়েছে আর ঠোঁটের সাথে ঈশানের ঠোঁট লেগে নেই, তখন পরি মনে হতে লাগলো যে এটাও কি করলো। পরি চোখ খুলে ঈশানকে সামনে দেখে তাড়াহুড়ো করে ছেলেটাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনি আর কখনো আমার সামনে আসবেন না। যদি আসেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কি হবে না বলে রাখলাম। এত কিছুর পরও তোমার এইসব কথাই বলতে হচ্ছে? এত কিছুর পরে তুমি এরকম রাগ দেখাচ্ছ? এত ভালোবাসো তারপরে বলতে চাইছো না? নিজেকে বাঁচার জন্য ভালোবাসার কথা বললো, এখন তুমিও যে আমাকে ভালোবাসো আমি সেটি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার চোখে। আপনি বুঝতে পারেন না আমি আপনাকে ভালোবাসি না। জোর করে আপনি ভালোবাসাটা আদায় করতে পারবেন না। খামোখা এরকম করে আমাকে জোর করে শুধু নিজের কাছে টেনে নিতে পারেন, আর এইসবই করতে পারেন। এসব তো কাপুরুষেরা করে, আপনিও তাহলে একটা কাপুরুষ। আপনি জোর করে যদি এরকম কিছু চান তাহলে করতে পারেন, কিন্তু আপনার ভালোবাসাটা। ও, তার মানে এত কিছুর পরেও তোমার ভালোবাসাটা আমি পাবো না, তাই তো? তুমি বলতে চাইছো তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি না, ঘৃণা করি, আপনাকে অনেক বেশি ঘৃণা করি। সেই দিন ভুলবশত বলে ফেলেছিলাম, আর সেটার ফায়দা নেওয়ার জন্য আপনি জোর করে বারবার আমাকে কাছে টেনে নিয়েছেন। আমি আপনাকে আর দেখতে চাই না চোখের সামনে থেকে, আপনি আমার সামনে থেকে আসবেন না। ঈশানের এবার প্রচণ্ড পরিমাণে রাগ হয়েছে, খুব বেশি বিরক্ত লাগছে। এই মেয়েটা কেন বুঝতে পারে না ওকে কতটা ভালোবাসে? কথাটা ভেবেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল ঈশান। তারপর পরির থেকে কিছুটা দূরে গিয়ে আবার পিছন ফিরে বলতে লাগলো, ব্যাস, যেহেতু চাইছো না আমাদের মাঝে রিলেশনটা হোক আর আমি তোমাকে বিয়ে করে নিয়ে ভালো থাকি দুজনে, তাহলে আর কখনো তোমার সামনেও আসবো না। আমি আর নিজে থেকে তোমার সামনে আসবো না। কিন্তু তুমি যদি ভুলেও আমার সামনে আসো, সেদিন কিন্তু জোর করে হলেও তোমাকে বিয়ে করব, বলে দিলাম। আজকেই আমার সাথে তোমার শেষবার দেখা পড়ি, ভালো করে দেখে নাও, কারণ এই বদরাগী ছেলেটা আর তোমার সামনে আসবে না। সেদিনের পর কেটে গেছে পুরো একটা মাস, আর এই একটা মাসে পুরী প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। কারণ যে ছেলে ওকে এত ভালোবাসে, ওকে এত এত ভালোবাসার কথা বলেছে, তাকে কোনো মেয়ের ভালো না বেসে থাকতে পারবে না। তার উপর ঈশান সেদিন যখন এরকম একটা কথা বলল, আর যখন রাগের মাথায় এসব কথা বলল, তারপর থেকে পরি ঈশানের সাথে আর দেখা হচ্ছে না। তাহলে কি ছেলেটা ইচ্ছে করে আসছে না? বান্ধবীরা ওর বিষয়টা বুঝতে পারলে বারবার করে বলে দিয়েছে ঈশানের সাথে যোগাযোগ করতে, কিন্তু পরি নিজে থেকে যোগাযোগ করার চেষ্টা করেনি। আর ঈশানও কলেজে আসেনি। ছেলেটা কোথায় থাকে, কি করে, কখন কি হয় না হয় কিছুই জানে না পরি। দেশে আছে কি না, নাকি দেশের বাইরে চলে গেল, এসব কিছুও জানে না মেয়েটা, আর জানার চেষ্টাও করেনি। অন্যদিকে এই একটা মাসে ঈশা নিজেকে এলোমেলো করে ফেলেছিল। ছেলেটার সব কিছু এলোমেলো আর অগোছালো হয়ে গেছে। কখন কোথায় যায়, কি করে নিজেও জানে না।
বখাটিদের মতো চলাফেরা করে, চুল দাড়িগুলো বড় হয়ে গেছে, তার উপর আবার বাসার বাহিরে বেশি থাকে। আব্বু আম্মু বারবার জিজ্ঞেস করলো, ঈশান ওদের সবই বলেছিল। আর সব বলার পর যখন আব্বু বলেছিল পরীর আব্বু আম্মুর সাথে কথা বলবে, তখন ঈশান নিজে থেকে বলেছে যে মেয়েটা ওকে চায় না, ওকে ভালোবাসে না, তাই ঈশান চায় না ওকে জোর করে ভালোবাসতে আর কোনো সম্পর্কে আটকে রাখতে। এমন করেই চলছিল দিন। কিন্তু 1 মাসের মাথায় সেদিন বাসায় ফেরার সময় ঈশানের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলো, আর তাতেই আম্মু কান্নাকাটি জুড়ে দিল। ছেলেটার মাথাটা খানিকটা কেটে গেছে আর হাতে কিছুটা ছিলে গেছে, সেজন্য ডক্টর হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে আর বলে দিয়েছে বেশি নড়াচড়া না করতে। আম্মু ঈশানের বন্ধুদের খবর দিয়েছে, কিংবা ওরা যে আবার পরীকে সবটা বলে দিয়েছে সেটা ঈশান ঘুণাক্ষরেও জানতে পারেনি। ঈশান বেডে আধশোয়া হয়ে বসেছিল আর পাশেই আম্মু বসে বকাঝকা করছিল। আম্মু ছেলেকে বকা দিচ্ছিল আর ফলমূল খাইয়ে দিচ্ছিল। এরই মাঝে কেউ একজন দৌড়ে কেবিনে ঢুকলো আর ঢুকে ঈশানকে এমন অবস্থায় শুয়ে থাকতে দেখে ওর সামনে এসে দাঁড়ালো। ঈশান একবার মেয়েটার দিকে তাকিয়ে তারপর আশেপাশে তাকিয়ে দেখলো দরজার সামনে বন্ধুরা এসে দাঁড়িয়ে আছে। পরীর বান্ধবীরাও এসেছে। ঈশান যখনই কিছু বলতে যাবে তখনই মেহেদি একটা ডেভিল হাসি দিল। ঈশান পরীকে দেখে অবাক হলো, এই মেয়ে এখানে কেন? বিষয়টা বোঝার আগেই মেয়েটা ঝড়ের গতিতে ওর বুকের মাঝে একদম ঝাঁপিয়ে পড়ল। ঈশান অবাক হয়ে গেল। পাশে থেকে আম্মু হতভম্ব হয়ে দেখছে মেয়েটার এমন কর্মকাণ্ড। আম্মু হাঁ করে তাকিয়ে রইল মেয়েটার দিকে। আম্মুর সামনে কিনা এরকম একটা কাজ করবে মেয়েটা ঈশান ভাবেনি। পরী 2 হাতে ঈশানের শার্টের কলারটা খামচে ধরে বুকের মধ্যে ফুপিয়ে উঠল। একটা মাস ওকে দেখতে না পেয়ে মনে হচ্ছিল বুকের ভিতর একদম ভেঙে চুরে যন্ত্রণায় চুরমার হয়ে যাচ্ছে পরীর। কষ্টের কথা না কাউকে বলতে পারছিল না কাউকে বোঝাতে পারছিল। কিন্তু আজকে যখন ঈশানের অ্যাক্সিডেন্টের খবর শুনল পরী, ভেবেছিল হয়তো ঈশানের সাথে আর কখনো দেখা হবে না। তারপর যখন নিজে থেকে দৌড়ে আসলো আর এসে দেখলো ছেলেটার এ অবস্থা, তাতেই পরীর বুকের ভিতরটা ধক করে উঠল। ঈশানের চোখ মুখের আগে সেই কিউটনেস আর উজ্জ্বলতা হারিয়েছে, আগের মতো আর সুন্দর নেই, কালো হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো। এমনিতেও ছেলেটা চুল বড় করেই রাখে, তার উপর এরকম একটা অবস্থাতে একদম দেবদাসের মতো লাগছে। পরী আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, ওর বুকের মধ্যে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছে। এবার ছেলে খানিকটা লজ্জাতেও পড়ল। পাশে আম্মু বসে আছে। ঈশান আম্মুর দিকে তাকালে ভদ্রমহিলা বলতে আরম্ভ করলো, তুমি না বলতে তোমার কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই, তাহলে এই মেয়েটাকে? না মানে আসলে আম্মু এটা তোমার বোমা না, আসলে ও পরী। এমনিতেই আম্মুর সামনে মেয়েটা জড়িয়ে ধরে রেখেছে, তাতে লজ্জা লাগছিল, তার উপর মুখ ফসকে এমন একটা কথা বলে আরও লজ্জায় পড়ে গেল। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে ঈশানের। আম্মু কথাটা শুনতেই পরী তাড়াহুড়ো করে ঈশানকে ছেড়ে দিল, তারপর লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলল। পরবর্তীতে আবার মনে হলো এখন লজ্জা পেলে চলবে না। পরী এবার ঈশানের পাশে বসে পড়ল। ওর একটা হাত 2 হাতের মুঠোয় নিয়ে চুমু খেলো কিছুক্ষণ, তারপর ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আপনি এমন কেন বলেন তো? এত বেখেয়ালি কেন? আপনি বুঝতে পারেন না আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? আপনি একটুও নিজের খেয়াল রাখেন না। দেখেন কি অবস্থা করেছে, এখন কি করে হাঁটবেন বলেন তো? আর হাতটা কেমন করে ব্যান্ডেজ করে রেখেছে ওরা। আমি তো ভেবেছিলাম বড় কিছু হয়ে গেছে আপনার। তাহলে তো সেটাই ভালো হতো, অন্তত আমার সামনেও আসতে হতো না, আর আমাকে এরকম অসহ্যর মতো সহ্য করতে হতো না, চোখের সামনে থেকে দেখতেও হতো না। পরী আবার জোরে জোরে কান্না করে উঠল। ঈশান নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, আম্মু এই মেয়েকে চলে যেতে বলো, আর ওকে বলে দাও আব্বু যার সাথে আমার বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করে নেব। আর ও এখানে এসেছে কেন? ওকে চলে যেতে বলো। পরী ঈশানের এমন ধারা কথাতে ফুপিয়ে উঠছে। এবার আম্মু এসে ওর পাশে বসলো, তারপর চোখের পানি মুছে দিয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, মামনি এত ভালোবাসো আমার ছেলেকে? পরী লজ্জা পেলেও চোখ জোড়া মুছে নেওয়ার চেষ্টা করলে আম্মুর মাথায় হাত বুলিয়ে দিল আর মুচকি হেসে বলতে লাগলো, কি হলো বলো মামনি, আজকে এই মুহূর্তে চুপ করে থাকবে না। আমার এই বকাটে বেয়ারা আর বজ্জাত ছেলেটাকে ভালোবেসে যেরকম সঠিক পথে আর সুন্দর আচরণের মধ্যে নিয়ে এসেছো,
সেটা একমাত্র তুমি। আমি জানি তোমার সাথে অনেক অন্যায় অবিচার করেছে, অনেক অত্যাচার করেছে ছেলেটা, কিন্তু দিন শেষে ছেলেটা তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তুমি যাকে পাগল ভাবো আর যে তোমার জন্য পাগলামি করে, সেই পাগল ছেলেটা তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, কিন্তু তুমি সেটা বুঝতে পারো না মামনি। একটা মাসের জন্য ঈশান যতবার তোমার কথা বলেছে ততবারই কান্না করেছে, বলেছে তোমাকে হয়তো ওর কখনো পাওয়া হবে না, এত কিছু পাওয়ার মাঝেও ও তোমাকে পাবে না। এই বিষয়টা ভেবেই কেঁদে ভাসাতো ছেলেটা। আজকে তোমাকে দেখার পর মনে হচ্ছে যে আমার ছেলেটা কেন তোমাকে ভালোবেসেছে, আর আমার ছেলেটার পছন্দ আছে সেটা বলতেই হবে। এরকম একটা মিষ্টি মেয়েকে যে কেউই পছন্দ করবে। এখন আমারও তোমাকে অনেক বেশি ছেলের বউ করে নিতে লোভ হচ্ছে, কিন্তু তুমি কি সেটাতে রাজি হবে মামনি? পরি লজ্জা পেয়ে গেল। আম্মুর থুতনি ধরে উঁচু করতেই পরি বলতে লাগলো, কিন্তু আঙ্কেল এইসব মেনে নেবেন না, আর আন্টি আমার পরিবার। আমি সবার সাথে কথা বলে নিয়েছি। তোমার আব্বু আম্মুর কাছে গিয়েছিলাম, তারও বিয়ের মত দিয়েছে আর বলেছে তুমি রাজি থাকলে সবটা হবে। এখন তুমি যদি রাজি না হও তাহলে জোর করে তো আমরা তোমার সাথে ছেলের বিয়ে দিতে পারবো না মামনি। এরই মাঝে ঈশানের আব্বু আর পরির আব্বু আম্মু ভিতরে ঢুকে পড়ে। লজ্জায় লাল হয়ে গেল মেয়েটা। আর বিয়ের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল পরি। এখনও ঈশানের পাশে বসে আছে মেয়েটা, তবে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। এরই মাঝখানে ঈশানের বন্ধুরা, পরির বান্ধবীরা এসে ঈশানের সাথে কথা বলল, দেখা করলো, কিন্তু পরি একটা কথাও বলছে না। উল্টো লজ্জায় কেবিন ছেড়ে বেরিয়ে গিয়েছিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল ঈশান। ভেবেছিল বাসার সবার কথাতে হয়তো পরি বিয়েতে রাজি হবে, সেটা ভেবেই খারাপ লাগছিল। কিন্তু আধা ঘন্টা পর যখন পরি গুটিসুটি পায়ে হেঁটে কেবিনে প্রবেশ করলো আর কেবিনের দরজাটা লাগিয়ে দিল, তখন ঈশান বেশ খানিকটা অবাক হলো। আর অবাক হবে নাই বা কেন? মেয়েটা এরকমটা তো কখনো করেনি। ঈশান নিজে থেকেই ওর কাছে আসার চেষ্টা করলে পরি উল্টো সব সময় ঈশানকে দূরে সরিয়ে দিত আর পালিয়ে বেড়াতো। সেদিন যখন বলল যে ওর সামনে যেন না যাই, ওকে দেখতে ইচ্ছে করে না, তখন ঈশান ভেবেই নিয়েছিল যে ভালোবাসাটা হয়তো অসমাপ্তই থেকে যাবে। পরীকে ভালোবেসে সেটা প্রকাশ করার পরও ওকে পাবে না। জীবনের সব পাওয়ার মধ্যেও এই না পাওয়া আর অপূর্ণতা হয়তো পরি, আর এই না পাওয়াটা হয়তো থেকে যাবে। পরি এসে ঈশানের পাশে বসে ওর একটা হাত ধরতে গেলে ঈশান বলতে লাগলো, পরি, এখনো সময় আছে। যদি বিয়ে না করতে চাও আর যদি ভালোবেসে না থাকো তাহলে আমাকে বলো, আমি নিজে থেকে বিয়েটা ভেঙে দেব। তারপরেও জোর করে পরিবারের জন্য বিয়েটা তোমাকে করতে হবে না। ঈশান কথাটা বলতেই পরি ফুপিয়ে উঠল। তারপর আবারও ছেলেটার বুকের মধ্যে মুখ গুজে দিল। ঈশান বুঝতে পারল না এই কান্নাটা কিসের জন্য। ছেলেটা ওর মাথায় এক হাত রাখতেই পরি মুখ তুলে ঈশানের দিকে তাকিয়ে থেকে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, এত ভালোবাসি আপনাকে অনুভব করি। আমি কি আপনি অনুভূতিতে পিছিয়ে আছেন? এত ভালোবাসার পরেও কি আপনি সেটা বুঝতে পারছেন না? আপনাকে আর কি করে বোঝাতে হবে আমার? এত রাগ জেদ আপনার সাথে কেন করি আমি, আপনি বোঝেন না? যেন কারোর সাথে ঝামেলা না করেন, আপনি মারপিট না করেন। আমার ভয় হয় যদি আপনার কিছু হয়ে যায়, সেই জন্যই আপনাকে বারণ করি। এগুলোতে আমি রাগ করি কারণ আপনাকে ভালোবাসি বলে। কিন্তু সেদিন যে বললে। সেদিন রাগের মাথায় বলে ফেলেছিলাম, ভাবতেও পারিনি আপনাকে দূরে সরিয়ে দিয়ে শেষে এত কষ্ট পাবো নিজেই। আমি ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন না, কিন্তু একটা মাস আমার বোঝা হয়ে গেছে। আপনি ঠিক ছিলেন, আমি ভুল ছিলাম। আর আমি আপনাকে দূরে সরিয়ে দিয়ে অনেক বেশি ভুল করেছি, তার জন্য এখন কষ্ট পাচ্ছি। কষ্ট কেন পাবে? কষ্ট তো আমার হবার কথা। এত ভালোবাসার পরও তুমি আমাকে দূরে সরিয়ে দিলে। আমার যে কতটা কষ্ট হচ্ছিল সেটা আমি তোমাকে। ঈশানের কথাটা পরি সম্পূর্ণ করতে দিল না। মেয়েটা উঠে বসেই ওর ঠোঁটজোড়া বন্ধ করে দিল। আর কিভাবে বন্ধ করলো সেটা হয়তো আপনারাও বুঝতে পারছেন। পরির এরকম কর্মকাণ্ডে ঈশানের চোখ বড় বেরিয়ে আসার উপক্রম হলো। যে মেয়ে নিজে থেকে কাছে আসতে চায় না, সেই মেয়ে কিনা বড় লোকের কোটিপতি বখাটে বদমেজাজি আর বজ্জাত ছেলেটাকে নিজে থেকেই ভালোবাসার আদুরে স্পর্শ দিচ্ছে। তাহলে কি বিয়ে ঠিক হয়েছে? আর সবার বাইরে আছে বলে এরকম কিছু করেছে? পরি ঈশানের শার্টটা আঁকড়ে ধরে কিস করতে লাগলো।
একটা সময় ঈশানের মাথার পিছন আঁকড়ে ধরে রেসপন্স করতে লাগলো। মিনিট 5 পরে পরি ঈশানের পাশে শুয়ে পড়ল। তারপর ছেলেটার বুকের মধ্যে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে চোখ জোড়া বন্ধ করে রাখলো। ঈশানের মাথায় হাত ফুলিয়ে দিয়ে বলতে লাগলো, এত ভালোবাসলে কখনো চেপে রাখতে হয় না জান পাখি। ভয় হতো যদি আপনি আমার থেকে দূরে সরে যান, আপনার আব্বু আম্মু যদি আমাকে দূরে সরিয়ে দেয়, তাই কখনো বলতে পারিনি, ভয় লাগতো। এখন ভয় কেটেছে আমার ঘুম পরিটার? পরি মাথাটা নেড়ে আর মুখে শব্দটুকু উচ্চারণ করতেই ঈশান ওর চুলের ভাঁজে চুমু খেলো। ভালো থাকুক ভালোবাসা, দুজনে মিলেমিশে একাকার হয়ে যাক, নতুন জীবনে পা রাখুক ওরা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।